আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ 7ই মে 2026, ঠিক 10 তারিখে তোমাদের ফিজিক্স পরীক্ষা। তোমরা আজকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা শেষ করে কিন্তু বাসায় আসছো। অলরেডি তোমরা ফিজিক্সের প্রস্তুতি শুরু করে দিয়েছো, আর তোমাদের এই পরীক্ষা প্রস্তুতিকে আরও যেন সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো, কোনো সমস্যা যেন না থাকে, ফিজিক্সের ভীতি বলো, দুশ্চিন্তা, উদ্বেগ সব যেন কেটে যায়, সেই জন্য আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তোমরা আমার সাথে থাকো। আমি তোমাদেরকে এতটুকু কথা দিতে পারি, যে যে জায়গায় সমস্যা হচ্ছে তোমাদের আমাকে তুমি কমেন্টস করবা, ইনশাল্লাহ সেগুলো সলভ করব। আর এবং আজকে মেইনলি আসলে ক্লাসগুলো তুমি দেখো, আমি যদি টোটাল 7টা অধ্যায়ের একবারে ক্লাস নিতে চাই, অনেক লম্বা একটা ক্লাস হবে, 10 ঘন্টা 12-15 ঘন্টার ক্লাস হবে। এত বড় বড় ক্লাস দেখা, ওটা ডিউরেশন দেখলেই কিন্তু মনের মধ্যে ভয় লাগে যে এত বড় ক্লাস কীভাবে দেখবো বা কীভাবে শেষ করি, কোথায় কোন অংশ আছে ঝামেলা। আর আমি চাচ্ছি যে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক, এখন যাবো দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে যদি একটু কথা বলি, তাহলে স্পেশালি গতির আমি আগে এমসিকিউ নিয়ে কথা বলবো, গতির এমসিকিউ নিয়ে কথা বলবো আমি, এবং এইভাবে ফ্র্যাকশন করে করে ক্লাস দেবো যে গতির এমসিকিউ নিয়ে একটা ক্লাস, সিকিউ নিয়ে একটা ক্লাস। যে শর্টকাট টিপস তোমাকে জানতে হবে। তুমি যদি শর্টকাট টিপস না জানো, তাহলে তুমি যদি একটা এমসিকিউর জন্য বড় বড় করে অঙ্ক করো, লাভ নেই, কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ কি, সময়ের মধ্যে শেষ করতে হবে, 25 মিনিট সময়ের মধ্যে 25টা এমসিকিউ দিতে হবে। ফিজিক্সের 25টা এমসিকিউর মধ্যে 10, 12 বা 15টা অঙ্কই থাকে, যেখানে তোমাকে টাইম লাগবে। কিন্তু এই জন্য আমার কাজটা কি, আমার কাজ হলো তোমার সময়কে বাঁচিয়ে দেওয়া। তুমি যেন সঠিক সময়ে তুমি যেন এমসিকিউটা শেষ করতে পারো। এর জন্য কী করতে হবে, শর্ট টিপস শিখতে হবে, শর্টকাট রুলস। যেটা বড় একটা অঙ্ক 1 পৃষ্ঠা লাগে, সেটা হবে 20 সেকেন্ডে। এই কাজগুলো তোমাকে শিখতে হবে। ওকে, চলো আমরা শুরু করি দ্বিতীয় অধ্যায় গতি। তাহলে আজকে যেটা দেখবো সেটা হলো তোমাদের ফিজিক্সের যে টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে সেকেন্ড চ্যাপ্টার মোস্ট ইম্পর্ট্যান্ট, মোশন। এই চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। ওকে, পুরো ক্লাসটি ধরে দেখতে থাকো। আমি আশা করি এই ক্লাসটি দেখার পরে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করতে পারি, এই ক্লাস দেখার পরে তোমার গতির থেকে এমসিকিউর কিচ্ছু সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা যেটা কাজটা করব, দেখো ইম্পর্ট্যান্ট যে টপিক্সটা, যেটা খুব দেখো এমসিকিউ আসে, নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি নয়, কোনটি স্কেলার রাশি নয়। স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি একেবারে ওকে করে ফেলবো, ঠিক আছে? এমন টিক্স দেবো, দেখলেই তুমি পারবা, দেখলেই পারবা। ওকে, চলো শুরু করি। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি তুমি চিনবা কীভাবে, কি কোনটা? দেখো অসংখ্য স্কেলার রাশি রয়েছে পুরো ফিজিক্সে। তোমাদের যে দেখবা যে রাশিগুলো আছে, এর মধ্যে অনেক স্কেলার রাশি, অনেক স্কেলার রাশি। তো এত স্কেলার রাশি মনে রাখবো, আবার অনেকগুলো ভেক্টর রাশি এত মনে রাখবো, এত প্যাচ লাগবে তোমাকে। যদি আমি 50টা এখন স্কেলার রাশি দেই, তা আবার যদি 10-15টা ভেক্টর রাশি দেই, তুমি তো প্যাচ লাগবে তোমার। সো স্কেলার রাশি, ভেক্টর রাশি সব আমরা পড়বো না। কি পড়বো? অনলি ভেক্টর রাশি। ভেক্টর রাশির সংখ্যা সীমিত, কয়েকটা ভেক্টর রাশি আছে, এইগুলো পড়বো। তাহলে ওকে, স্কেলার রাশি আর পড়বো না, শুধু পড়বো কি, ভেক্টর রাশি। দেখো দিকের উপর নির্ভর করে রাশি 2 প্রকার, দিক নির্ভর যে রাশি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কি স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তাহলে আমরা শুধু শিখবো ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়ার দরকার নাই, ঠিক আছে? শুধু ভেক্টর রাশি যদি জানি, তাহলে ভেক্টর রাশি ছাড়া যে বাকি রাশিগুলো আছে সবই হবে স্কেলার রাশি। ওকে, তাহলে ভেক্টর রাশি শিখবো কিভাবে, যে শর্ট টিপসটা দেখো, তোমরা এই কাজটা করবা ভবে, ঠিক আছে? যে জিনিসটা লিখবা সে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ভবে, এই একটা বাক্য শুধু মনে রাখো একটু কষ্ট করে, ভবে সব প্রিয়তম, প্রিয়তম, ভবে সব প্রিয়তম ও ভাসে প্রেমে। দেখো কি বলছি, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। তাহলে এই একটা সেন্টেন্স যদি মনে রাখতে পারো, ভেক্টর রাশি একেবারে ওকে, ঠিক আছে? দেখো আমরা কিভাবে করব। ভতে কি, ভতে দেখো এগুলো কোন রাশি? এগুলো কিন্তু ভেক্টর রাশি। আবার মনে করো না যে এগুলো স্কেলার রাশি দিচ্ছে, এগুলো হলো ভেক্টর রাশি। আমরা কি দিচ্ছি? এগুলো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। এই আরও একটা কথা, কিন্তু ভেক্টর রাশি হলো ইংরেজি, দেখো ভেক্টর ইংরেজি শব্দ, এর বাংলাটা জানতে হবে দিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে নিচের কোনটি দিক রাশি? ওকে, দেখো তো পারবা কিনা। ভেক্টর রাশি বা দিক রাশি, কি বলছি আবার বলি, ভেক্টর রাশি বা দিক রাশি কোনটি? এইগুলো সব দিক রাশি। কি ভতে কি, দেখো
ভতে হলো ভরবেগ, এই ভতে কি, ভতে ভরবেগ, ভর যেন মনে রাখে না, ভর কিন্তু স্কেলার রাশি, তাহলে ভতে কি, প্রথম ভতে ভরবেগ, ভরবেগ একটা ভেক্টর রাশি, ভতে কি, আবার বলছি ভতে কিন্তু ভর নয়, ভতে ভরবেগ। আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় শব্দটা, আচ্ছা বই কাটতে কি, বই কাটতে হলো বেগ, ভরবেগের পরে কি আছে, বেগ। আচ্ছা বেগটা দেখা যাচ্ছে কিনা, ওকে দেখা যাচ্ছে, দেখো তাহলে ভতে ভরবেগ, বই কাটতে বেগ, দন্তের সাথে স্মরণ, দন্তের সাথে স্মরণ, বতে কি, বতে হলো বল। আচ্ছা দেখো পতে কি, প্রাবল্য, পতে হলো প্রাবল্য, প্রাবল্য, প্রাবল্যর কিন্তু অন্য একটা নাম আছে, কারণ প্রাবল্য না এসে যদি ভিন্ন নামে আসে সেটা কি, ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ তীব্রতা, যখন বলবে এটা আসলে যে কোনো তীব্রতা। আচ্ছা যে কোনো প্রাবল্য বললে ভেক্টর রাশি, প্রাবল্য বা তীব্রতা, যেমন মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা কোন রাশি, ভেক্টর রাশি। তাহলে প্রাবল্য বা কি লিখবা, তীব্রতা, প্রাবল্য বা তীব্রতা ভেক্টর রাশি। আচ্ছা এরপরে দেখো ওতে কি, ওতে কি, ওতে হলো ওজন, ওতে ওজন একটা ভেক্টর রাশি। ততে কি, ততে হলো ত্বরণ, ততে ত্বরণ একটা ভেক্টর রাশি। মতে কি, মতে হলো মন্দন, ডেসিলারেশন যেটাকে বলা হয়, মন্দন একটা ভেক্টর রাশি। 9, 10-এর জন্য এই আটটা রাশি, এই আটটা রাশি পড়লে হয়ে যাবে, আর ভেক্টর রাশি তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে আটটা রাশি বলছি, মনে হচ্ছে স্যার বাকি চারটাও একটু বলেন। বাকি চারটার মধ্যে দেখো ভটা আসলে তোমাদের কাজে লাগবে না, এটা এইচএসসি লেভেলে লাগবে। ভতে হলো সকল ভ্রামক, যে কোনো ভ্রামক উইদাউট মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামকটা ছাড়া, এগুলো এখন বুঝতে পারবো না, এই কথাগুলো বুঝতে পারবো না। যে কোনো ভ্রামক, যেমন দ্বন্দ্বের ভ্রামক, এটা ভেক্টর রাশি। দন্তের সাথে কি, সান্দ্রতা, ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নাই, এইচএসসি লেভেলে আছে, সান্দ্রতা ভেক্টর রাশি। পথে পৃষ্ঠ টান বা সারফেস টেনশন, এটা ভেক্টর রাশি। মতে হলো মহাকর্ষ, এটা তোমাদের কিন্তু আছে, মতে মহাকর্ষ, এটা হলো ভেক্টর রাশি। আচ্ছা তোমাদের ক্লিয়ার করতেছি, ওকে, এইগুলো জানলে তোমাদের ক্লাস 9, 10-এর জন্য ওকে। আমি আবার একটু বলি যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি নয়, নিচের কোনটি স্কেলার রাশি, তার জন্য তোমরা এই একটা বাক্য মনে রাখবা। দেখো কি, ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে, কি বলছি আবারও, ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে। ভতে কি, এগুলো সবই ভেক্টর রাশি, এগুলো সব কোন রাশি বাবা, ভেক্টর রাশি। ভতে কি, ভরবেগ, ভতে ভরবেগ, বই কাটতে বেগ, দন্তের সাথে স্মরণ, বতে বল, পয়রা ফলাতে প্রাবল্য বা তীব্রতা, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। এই কয়েকটা, জাস্ট এই কয়েকটা যদি মনে রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই, এইগুলো শিখলেই তুমি দেখবা ভেক্টর রাশি ওকে, তোমার কাছে আর ভেক্টর রাশি স্কেলার রাশির কোনো সমস্যা নাই। এখন কথা হলো এইগুলো ছাড়া একটু ভিন্ন নামে কিভাবে আসতে পারে, এইগুলোর মধ্যে একটু প্যাচ দিয়ে দিল, তাহলে তুমি কি বুঝবা তখন। দেখো এই যে যেমন বতে বল, সকল ধরনের বলই কিন্তু ভেক্টর রাশি, সকল বল ভেক্টর রাশি। কেমন, এই তোমাকে যদি দেয় এরকম, দেখো মহাকর্ষ কোন রাশি, মহাকর্ষ মানে কি, মহাকর্ষ বল, এটা ভেক্টর রাশি। অভিকর্ষ কি, এখন পরীক্ষা আসছে যে অভিকর্ষ কোন রাশি, স্যার এর মধ্যে তো অভিকর্ষ নাই, এর মধ্যে তো অভিকর্ষ নাই স্যার, সুতরাং অভিকর্ষ কি স্কেলার রাশি, নো, অভিকর্ষ মানে কি, অভিকর্ষ বল, এটা কোন রাশি, ভেক্টর রাশি। ঘর্ষণ বল, এটা। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট একটা রাশি আছে যেটাতে খুব প্যাচ লাগবে, প্লবতা, এই রাশিটা আমি লিখে দিই, প্লবতা, বুয়েন্সি, এটা তোমাদের অবশ্য সিলেবাসে নাই, পঞ্চম অধ্যায়, তবু দেখো এরকম করে প্রশ্ন দিয়ে ফেলে। প্লবতা এটা পঞ্চম অধ্যায়ের মধ্যে পাবা, পদার্থের অবস্থা চাপ। প্লবতা এটা কিন্তু ভেক্টর রাশি। এখন প্রশ্ন, স্যার আপনার এটুকের মধ্যে প্লবতা তো নাই স্যার, দেখেন যেগুলো আছে স্যার এখানে প্লবতা নাই, ঠিক আছে প্লবতা নাই, কিন্তু প্লবতা কি, প্লবতার ওয়ান কাইন্ডস অফ ফোর্স, এক প্রকারের বল, যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবালে ওই বস্তুর উপর ওই তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী লব্ধি বল দেয় তাকেই বলা হয় প্লবতা। তাহলে প্লবতা হলো এক প্রকারের বল, এটা একটা বল। সুতরাং এই বল কোন রাশি, ভেক্টর রাশি, প্লবতা ভেক্টর রাশি। তাহলে প্লবতা তোমাকে তাহলে এই প্রশ্নগুলো যদি দেয়, এই যে ঘর্ষণ, প্লবতা, মহাকর্ষ, অভিকর্ষ, হ্যাঁ এগুলো কোন রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা আরেকটু কথা বলি, ত্বরণ, স্যার ত্বরণ তো ভেক্টর রাশি, ভালো, কিন্তু অভিকর্ষ ত্বরণ, সকল ত্বরণই ভেক্টর রাশি, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তা আমার মনে হয় এখন তোমাকে যদি বলা হয় যে কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি, তোমার কোনো সমস্যার কথা না। এখন কথা স্যার কয়েকটি স্কেলার রাশির নাম বলেন তো। কয়েকটি স্কেলার রাশি কারা? দেখো, কাজ, আমি যদি বলি কাজ কোন রাশি, তুমি দেখবা এর মধ্যে কি কাজ আছে না, এর মধ্যে কাজ নাই, সুতরাং কাজ হলো স্কেলার রাশি। ক্ষমতা কোন রাশি, এর মধ্যে কি ক্ষমতা আছে না, ক্ষমতা নাই, ক্ষমতা স্কেলার রাশি। কাজ, ক্ষমতা, শক্তি, এরপরে তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, উচ্চতা, হ্যাঁ আচ্ছা, এরপরে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে। এই যে রাশিগুলো আছে, তাপ, তাপমাত্রা, তার মানে এরকম ফিজিক্সে অনেক রাশি রয়েছে, হ্যাঁ, দ্রুতি, ঠিক আছে, দূরত্ব, এগুলো কোন রাশি, এগুলো কোন রাশি, এগুলো হলো স্কেলার রাশি, অথবা একে কী বলা হয় স্কেলার রাশি বা অদিক। অদিক, যে সকল রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তারা হলো অদিক রাশি বা স্কেলার রাশি। তাহলে স্কেলার ভেক্টর ক্লিয়ার। এবার আমরা প্রশ্নের সম্মুখীন হই, দেখি তো এই প্রশ্নগুলো কোথায় কোথায় আসছে। দেখো, এখন আমি প্রশ্ন বলি তোমাদেরকে, তোমরা কিন্তু ওই ক্লাস করার সময় খাতা কলম ক্যালকুলেটর মানে তোমাদের কাছে যে গাইডগুলো আছে এমসিকিউ দেখার জন্য সব নিয়ে বসবা, ওকে। এবার দেখো যে নিচের কোনটি ভেক্টর, যেমন আসছে তোমাদের সাথে আমি একটু কথা বলি, বোর্ডের প্রশ্ন নিয়ে কথা বলি, তোমরা তাহলে ভালো বুঝতে পারবা। যে একটা প্রশ্ন কুমিল্লা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 2025, কি প্রশ্ন আসছে, নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টরের দেখো অপশন আছে, নিচের কোনটি ভেক্টর রাশি, আমি তোমাদের অপশন দিচ্ছি, তাহলে তোমরা এখন বলো, জাস্ট দু একটা টেস্ট করব। তারপর নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, ক এটা দেওয়া আছে শক্তি, শক্তি, খ দেওয়া আছে হলো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, গ ক খ গ চাপ, ঘ তাপমাত্রা, তাপমাত্রা, এগুলো দেওয়া আছে। এখন কথা এখানে কিন্তু তোমরা একটা দেখো কনফিউজড হয়ে যাচ্ছ কিন্তু, কোনটি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর 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 কোনটি, স্যার ভেক্টর তো এখানকার মধ্যেও পাচ্ছি না, এই জন্য কিন্তু এক্সেপশনাল প্রশ্নটা দেখানো। দেখো ভেক্টর রাশি, শক্তি স্কেলার রাশি, এটুকের মধ্যে নাই শক্তি স্কেলার রাশি, চাপ এখানে নাই, চাপ স্কেলার রাশি, তাপমাত্রা এখানে নাই স্কেলার রাশি, তড়িৎ ক্ষেত্র, স্যার তড়িৎ ক্ষেত্র তো নাই, দেখো একটু বোঝাই, ইলেকট্রিক ফিল্ড যেটা দশম অধ্যায়ের মধ্যে পাবা, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে, এই যে তড়িৎ প্রাবল্য যেটা, এই যে প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র, এইগুলো কিন্তু দেখো তড়িৎ, এখানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা আসলে মিন করতেছে এইটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, যদিও দুটার ডেফিনেশন একটু আলাদা আছে, ঠিক আছে, কিন্তু তোমাকে আসলে তড়িৎ ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র বলতে এখানে বোঝানো হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা তড়িৎ ক্ষেত্র কোন রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে, এই যে এটা অনুযায়ী এটা দিয়ে দেবা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি, ওকে। তাহলে এখান থেকে তোমাকে যদি এরপরে আছে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, এরকম প্রশ্ন মানে অসংখ্য স্কেলার ভেক্টর নিয়ে আসছে, আমি আর এত বিস্তারিত যাব না, আমার মনে হয় যেটুকু তোমাকে যে পয়েন্টটা বোঝানোর দরকার সেটা বোঝাই দিলাম, স্কেলার ভেক্টর নিয়ে এখন মনে হয় আর কোনো সমস্যার কথা না, ঠিক আছে। এরপরেও যদি কোনো প্রবলেমে পড়ো আমাকে কমেন্টসে জানাও, সময় আছে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, ওকে। এই পর্ব শেষ, কারণ আমাকে একটা অধ্যায়ে দেখো অনেকগুলো টপিকস রয়েছে, অনেক কিছু আছে, সেগুলো শেখাইতে হবে। এই পর্ব শেষ, আবার আমরা অন্য কিছুতে যাই, দূরত্ব এবং সরণ। এবার একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখবা, দূরত্ব সরণ নিয়ে মনোযোগ দিয়ে একটু দেখবা, ঠিক আছে, ওকে। দেখো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দূরত্ব এবং সরণ, এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা কেমন, কি প্রশ্নগুলো এমসিকিউর জন্য আসতেছে, আমরা বারবার দেখতেছি যেগুলো, সেটা হলো কি সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো বৃত্তাকার পথের সরণ, ঠিক আছে, বৃত্তাকার পথের সরণ কত, দূরত্ব কত, এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে। একটু তোমাদের দেখায় যে মূল পয়েন্ট যেটা আসার মতো সেটা দেখো, একটা বৃত্তাকার পথ তোমাকে এরকম করে প্রশ্ন দিবে যে একটা বৃত্তাকার পথের কোনো এক ব্যক্তি, একটা বৃত্তাকার পথ, ঠিক আছে, ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘুরতেছে, ঠিক আছে, বা কোনো একটা বস্তু বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, ধরো তোমাকে বলবে যে 5 বার পাক দিল, তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে কয় পাক দিল, 5 পাক দিল, দূরত্ব কত, সরণ কত, দূরত্ব সরণের পার্থক্য কত, 5.5 বার ঘুরলে
ঠিক আছে, 5 সমস্ত 1/4 এতবার ঘুরলে, এরকম বিভিন্নভাবে প্রশ্ন করবে। তাহলে আমরা এই বৃত্তাকার পথের জন্য আমরা সরণ দূরত্ব কীভাবে বের করব, খুব দ্রুত হবে এবং শর্টকাট টিপস দেখবো যে কীভাবে। যেমন ভেক্টর রাশি, স্কেলার রাশি কিন্তু ক্লিয়ার করছি। এরকম দেখো, ধরো আমরা যদি দেখি যে বৃত্তাকার পথে আচ্ছা একবার যদি ঘোরে, এই বৃত্তাকার পথে যদি একবার ঘোরে, বলো তো দূরত্ব কত হবে? হ্যাঁ, দেখি তোমাদের মনে আছে কিনা। বৃত্তাকার পথে একবার ঘুরলে একবারের জন্য দূরত্ব বের করবা। এটা হলো বৃত্ত, তাহলে একবার ঘোরা মানে কি? পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। একবার ঘুরলে কত দূরত্ব হবে? পরিধির সমান। পরিধিটা কত দেখো, পরিধি হলো বৃত্তের পরিধি 2πr। বৃত্তের পরিধি কত? 2πr। ঠিক আছে, তাহলে একবার যদি বৃত্তাকার পথে ঘোরে, তবে বস্তুটি বা একজন ব্যক্তি তার কি বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এইখানে যদি বলা হয় দূরত্ব কত হবে, 2πr। এখন স্যার আরটা কত? আচ্ছা, আর আমি দিয়ে দিচ্ছি 4 মিটার। ধরো 4 মিটার একটা বৃত্তাকার পথ। কত মিটার? 4 মিটারের একটা বৃত্তাকার পথে যদি দেখো কয়বার ঘোরে? একবার যদি ঘোরে। কতবার? একবার যদি ঘোরে, তবে তার দূরত্ব কত? একবারের জন্য দূরত্ব হবে কত? 2πr। একবার দূরত্ব 2πr। এখন মান বসিয়ে দাও। দেখো একবারের জন্য 2 গুণন পাই গুণন আর, এই যে 2 পায়ের মান তুমি তো জানো, অবশ্যই জানো। আর এর মান দেখো 4 বসিয়ে দাও, 3টা গুণ করে দাও, তুমি দূরত্ব পেয়ে যাবা। তাহলে বৃত্তাকার পথে যদি একবার ঘোরে তাহলে দূরত্ব হবে 2πr। আচ্ছা স্যার 5 বার যদি ঘোরে, 5 বার ঘুরলে 5 × 2πr। 10 বার যদি ঘোরে 10 × 2πr। তাহলে এটা কোনো ব্যাপার বলো? যে তোমাদের যদি বৃত্তাকার পথে দূরত্ব বের করতে বলে, যতবার ঘুরবে তার সাথে 2πr গুণ দিয়ে দিলেই দূরত্ব ফিনিশ। ঠিক আছে, এখন কথা স্যার পূর্ণ পাক দূরত্ব এটা তো বুঝলাম, কিন্তু যদি বলতো সরণ কত, এবার কি করবো স্যার? সরণ বের করার তো আরও সহজ। কিভাবে? এই বৃত্তাকার পথে যদি একবার যদি ঘোরে, তাহলে দেখো এ বস্তু থেকে যাত্রা শুরু করলে পুনরায় আবার এতেই ফিরে আসে। সরণ কত হবে? সরণ হবে 0। কিভাবে হইল 0? সেটা হলো যে সরণটা কি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বই হলো সরণের মান। অর্থাৎ তুমি দেখবা যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানেই যদি আবার ঘুরে আসে, তাহলে সরণ কত? সরণ হবে 0। তুমি যদি তোমার বাড়ি থেকে বের হয়ে সারা বাজার করে, স্কুল দিয়ে ঘুরে টুরে যেখান দিয়ে আসো, দিন শেষে আবার তোমার বাড়িতে যদি ফিরে আসো, তোমার সরণ হবে 0। কথাটা কি মনে থাকবে? তাহলে এখানে বৃত্তাকার পথে যখন একবার ঘুরতে আবার এই এতে আসলো, এ থেকে যাত্রা করে এতে আসলে, তাহলে সরণ কত হবে? সরণ হবে 0। আচ্ছা, তাহলে বৃত্তাকার পথে একবার ঘুরলে দূরত্ব 2πr আর সরণ সমান 0। তাহলে ক্লিয়ার তো? ওকে। এখন কথা হলো যে একবার পূর্ণ পাক, একবার, 2 বার, 5 বার এগুলো ব্যাপার না, এগুলো পারবো, কিন্তু 5.5 বার, 7.5 বার এগুলো, তাহলে দেখো এগুলো কীভাবে করবো। আচ্ছা, আরেকটা কথা বলি, একবার ঘুরলে দূরত্ব 2πr, সরণ 0। কিন্তু যদি বলে 5 বার ঘুরলে সরণ কত? 5 বার ঘুরলেও তো আবার দেখো এ থেকে যাত্রা করে 5 বার ঘোরা, 1 2 3 4 5 বার ঘুরলে আবার এতেই ফিরে আসবে, সুতরাং তবুও সরণ কিন্তু 0। ওকে, তাহলে এইবার আমরা যদি দেখি যে 5.5 বার ঘোরে, তাহলে কি হবে দেখি একটু। ঠিক আছে, একটু আমরা এই বৃত্তটাকে দেখো একটা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগে ভাগ করে নিলাম। ওকে, বোঝার সুবিধার্থে আমরা দ্রুত যেন বুঝতে পারি। আচ্ছা, ভাগ করে নিয়ে এবার যে কাজটা সেটা হলো, দেখো আমরা ক্যালকুলেটর রেডি রাখি, কারণ একটা হিসাব করতে হবে। ওকে, এবার দেখো বলছে যে এই বৃত্তাকার পথে কতবার ঘোরে? 5.5 বার ঘোরে। এখন বলছে দূরত্ব কত, সরণ কত? 5.5 বার ঘুরলে দূরত্ব। আচ্ছা, এইবার আমরা ডিস্টেন্স দূরত্ব বের করব। তাহলে দূরত্ব কত হবে 5.5 বারের জন্য? দেখো তো, যতবার ঘোরে তার সাথে 2πr। একবার ঘুরলে 2πr, তাহলে ঘোরে কয়বার? 5.5 বার। সুতরাং এইটা দেখো, এটা আমরা দেবো এত 5.5 এত গুণন 2πr, 5.5 গুণন 2πr। অর্থাৎ এটাকে আমরা কিভাবে ক্যালকুলেটর উঠাবো? 5.5। 5.5 মানে কি? 5.5। নাহলে কি কাজ করবো? 5 গুণে 10 আর 11 / 2, তাহলে
11/2 মানে কি 5.5 গুণন 2 পাই আর, এই যে 5.5 গুণন 2 পাই আর, গুণ দিতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দূরত্ব হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব, সরণ কত 5.5 বার। এই জায়গাটা কিন্তু খুব পরীক্ষায় আসে, একটু মনোযোগী হও, বোঝো। 2 দেখো 5.5 বার ঘুরলে কি সরণ কত, সরণ কত, সরণ 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 হবে। দেখো এখান থেকে ঘোরা শুরু করছে, কোথায় থেকে, এ থেকে ঘোরা শুরু করছে, কতবার, 5.5 বার। এবার দেখো সরণ। আচ্ছা, 5.5 বার ঘুরতে ঘুরতে তোমাকে আমি 4টা বিন্দু দিচ্ছি, এ বি সি ডি। আমার এবার একটা প্রশ্ন, যদি 5.5 বার ঘুরে বলো তো লাস্টে থেমে যাবে কোথায়? শুরু করছে এ থেকে, এটা স্টার্ট, শুরু এ বিন্দু থেকে ঘোরা শুরু, এবং ক্লকওয়াইজ এই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। 5.5 বারে থামবে কোথায়? এইভাবে 1 2 3 4 5, 5.5 হলে এই সিতে আসবে, এই সিতে কিন্তু থেমে যাবে। যাত্রা শুরু এ থেকে, থেমে গেল কোথায়, সিতে। তাহলে সরণটা কি? সরণ হলে যেখান থেকে যাত্রা শুরু করলো, যেখান থেকে যাত্রা শুরু করলো, কোন বিন্দু থেকে, এ থেকে, আর যেখানে লাস্টে থেমে গেল সিতে, এই শুরুর বিন্দু আর এই থেমে যাওয়ার বিন্দুর মধ্যে একটা সরল রেখা অঙ্কন করব। মানে সবচেয়ে ন্যূনতম পথটাতে সরল রেখাই হবে। তাহলে এই সোজা রেখা যেটা হবে, এটার দৈর্ঘ্যই হবে সরণ, এটাই হবে সরণ। এটা দেখতে কি, এই দৈর্ঘ্যটা কি, এটা হলো ব্যাস, এই বৃত্তের ব্যাস, অর্থাৎ সরণ হবে ব্যাসের সমান। 5.5 বার, 7.5 বার, 10.5 বার, 20.5 বার, এই যতবারই বলে সরণ হবে ব্যাসের সমান, সরণ হবে ব্যাসের সমান। পরীক্ষার হল পড়ার থেকে মনে থাকবে যে যতবারই বলুক, এই যে মানিক স্যার বলে দিচ্ছে, যেটা একটু খেয়াল রাখবা, যতবার বলুক, 7.5, 8.5, 10.5, 15 যাই বলুক, সেটা এইটা বললেই সরণ হবে ব্যাসের সমান, ওই বৃত্তের ব্যাসের সমান। আচ্ছা, ব্যাসার্ধ 4 মিটার দেওয়া আছে, ব্যাসার্ধ যদি 4 হয়, ব্যাস কত? ব্যাস হলো 8 মিটার, সরণ কত হবে এখানে? 8 মিটার। ওকে, দেখার টাইমই নাই, যখনই দেখবা 7.5 বার দ্রুত তুমি ব্যাসের সমান দিয়ে দিবা, হয়ে গেছে, অঙ্ক শেষ। এবার স্যার 5.5 বার বুঝছি, কিন্তু যদি এরকম ঝামেলা থাকে স্যার, সেবার আবার কি করব স্যার? সেটা কি, 5 সমস্ত 1/4 বার যদি ঘোরে, এটা তো বিপদ স্যার। 5 পাক পুরোপুরি ঘুরছে, 5 পাক পুরোপুরি ঘুরছে, ঘুরে আরও 4 ভাগের 1 ভাগ গেছে। তার এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এরকম করে 1 2 3 4 5, 5টা ভাগ দেওয়ার পরে, 5 পাক ফুল দেওয়ার পরে আরও 4 ভাগের 1 ভাগ। তার আরও 4 ভাগের 1 ভাগ মানে কি, এই যে এটুকু গেল, এই যে এটুকু এ থেকে বিতে আসছে, তাহলে এটা হবে 4 ভাগের 1 ভাগ। আর যদি সিতে আসে তাহলে হবে 4 ভাগের 2 ভাগ, যদি ডিতে আসে 4 ভাগের 3 ভাগ, আবার যদি এতে আসে তাহলে 4 ভাগের 4 ভাগে এসে গেল। ঠিক আছে, এবার তুমি দেখো, তাহলে আমাদের যেটা বলছে 5 সমস্ত 1/4 এতবার যদি ঘোরে, তাহলে লাস্টে থেমে গেছে কোথায়? শুরু এ, থেমে গেছে বি, বিতে থেমে গেছে, এই এতবার ঘুরলে কোথায় থামছে? বিতে থেমে গেছে বস্তু। এইবার যেখান থেকে শুরু করছে, তাহলে এতবার ঘুরলে তোমাকে যদি বলো দূরত্ব কত, দূরত্ব তো বের করা খুবই সহজ, যতবার ঘুরছে তার সাথে 2 পাই আর, তাহলে এত ইন্টু 2 পাই আর, এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি বলে সরণ কত, কি কাজ করবা? শুরু করছে কোথায় থেকে? এ থেকে। শুরু কোথায় থেকে? এ থেকে। শেষ করছে কোথায় থেকে? শেষ করছে কোথায়? বিতে। তাহলে এ আর বি এর মধ্যে একটা রেখা টানবা, এ আর বি এর মধ্যে, কারণ এ আর বি এর এখন ন্যূনতম দূরত্ব হলো সরল রেখা। আচ্ছা দেখো তো, এটা দেখতে কেমন হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এখানে এ বি যে বাহুটা, অর্থাৎ অতিভুজটাই হবে এই 5.5 বার ঘোরার ক্ষেত্রে সরণ হবে এই এ বি দূরত্ব। তাহলে এ বি দূরত্ব কত হয়? এই দেখো, এই বাহু যদি 4 হয়, এই বাহু কত মিটার? 4 মিটার। সুতরাং লম্ব 4 মিটার, ভূমি 4 মিটার, অতিভুজ কত? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের কথা মনে পড়ছে? লম্ব এই যে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ক্যালকুলেশন করে লাস্টে অতিভুজ বের করবো, আমরা কি রুট দিয়ে দেবা, শেষ, অতিভুজ হয়ে গেল, বের হয়ে গেল, অর্থাৎ এটাই হবে সরণের মান। এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুমি এই কাজগুলো করবা, তাহলে দেখো যে এই ক্ষেত্রে তুমি সরণ বের করলা, দূরত্ব বের করলা। ওকে,
আচ্ছা সবই তো করলা, এখন যদি বলে স্যার 5 সমস্ত 3 ভাগ মানে 3 ভাগের যদি 4 ভাগের যদি 3 ভাগে যায় তাহলে তখন কি হবে? অর্থাৎ 5 সমস্ত 3 ডিভাইডেড 4 বার যদি ঘোরে, এবার তো আরও সহজ, একই কাজ, পুরো 5 ভাগ ঘুরছে, ঘোরার পরে আরও 4 ভাগের 3 ভাগ। আচ্ছা 4 ভাগের 3 ভাগ এতবার ঘুরছে, তার মানে বোঝা যাচ্ছে, বলো তো বস্তুটা থেমে গেছে কোথায়? এ থেকে যাত্রা শুরু করছে, ঘুরতে 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 থেমে গেছে হলো এই যে ডি বিন্দুতে থেমে গেছে, কারণ 4 ভাগের 3 ভাগ আসা মানে কি? ডিতে চলে আসা, এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ চলে আসা 4 ভাগে, তাহলে ডিতে থেমে গেছে কোথায়? তাহলে স্টপ, এটা হলো ডিতে, আর স্টার্ট হয়েছে এতে। এখন এই 2 বিন্দুর মধ্যে একটা রেখা টানো, এই যে এটাই হবে সরণ, সুতরাং এডি হবে সরণ। এডি কতটুকু? এবি যেভাবে বের করছো এই যে একইভাবে, অর্থাৎ এই ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, শেষ, কাহিনী শেষ। অর্থাৎ দূরত্ব সরণের হিসাব নিকাশ শেষ, আর কোনো সমস্যা নাই দূরত্ব সরণের, ঠিক আছে? এবার আমরা প্রশ্নে আসি, দেখি তো কি এমন প্রশ্ন আছে যেটা আমরা পারি না, ঠিক আছে? ওকে, দূরত্ব সরণ নিয়ে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, বোর্ড স্কুল যাই বলি, দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সম্মুখীন হচ্ছি। 10 মিটার ব্যাস, দেখো অনেক, দেখো এটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা বিকারুন্নিসা, এরপর কুমিল্লা বোর্ড আসছে। দেখো 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4, পরিধির 1/4 মানে কি? এ থেকে যদি যাত্রা শুরু করে, পরিধির 1/4 মানে এ থেকে কেবল বিতে আইছে পরিধি, এই টোটাল পথটা কি পরিধি, তারই 4 ভাগের 1 ভাগ, তার মানে কি? বিতে আসা, এ থেকে বিতে আসা। তো এ থেকে বিতে আসলে কি হয়? কি বলছে? 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে, তারপর 5 মিটার ব্যাসার্ধ, পরিধির 1/4 সরণ কত? সিম্পল একটা জিনিস, ঠিক আছে? তো এটা তো কোনো ব্যাপারই না এখন আমাদের কাছে। তো বৃত্তাকার পথের সরণ তোমাদের সামনে এখন যাই থাক, যেটাই থাক, একটু দেখো তো, প্র্যাকটিস করে কোনোটা সমস্যা হচ্ছে কিনা। যে কোনো কিছু সমস্যা হলে আমাকে এটা বলবো, যে এটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন স্মরণনীত এই ধরনের পড়া একটু দেখলাম, আর একটু ভিন্ন 2-একটা স্মরণ নিয়ে কাজ করি, একটু অন্যরকম স্মরণ নিয়ে দেখাই যে স্ট্রেট লাইন বরাবর হলে তখন কি হবে। কারণ স্যার এটা ওটা দেখালেন, আর যেটা যদি এমনও কিছু একটু এক্সেপশনাল কেস, এটা তো দেখালেন না, ঠিক আছে? দেখো একটু, ওকে, ঠিক আছে, আমরা নেক্সট দেখো তো, এভাবে বৃত্তাকার পথ, আমরা বৃত্তাকার পথ তো দেখলাম, যদি স্ট্রেট লাইন বরাবর এরকম হয় যে ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, যাবে কোথায়? বিতে, এ থেকে বিতে, টোটাল পথ 50 মিটার, এ থেকে বি এর দূরত্ব 50 মিটার, এ থেকে বি এর দূরত্ব 50 মিটার। কোনো এক ব্যক্তি সকালে হাঁটতে হাঁটতে, এক ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, হাঁটতে হাঁটতে সে গেল কোথায়? বিতে। কত মিটার অতিক্রম করলো? 50 মিটার। আচ্ছা, বি থেকে যদি আবার সে ব্যাক করে মনে করো ফিরে আসতেছে, আবার বাড়ি আসবে, ধরো কোনো এক পয়েন্ট বা এইখানে একটা গাছ আছে, ঠিক আছে, এই জায়গাতে। তো এই জায়গাতে সে কি করবে? গাছের ছায়া একটু রেস্ট নেবে, এই জায়গায় সে ভাবতেছে ঠিক আছে গাছ আছে, একটু দাঁড়াই। তাহলে এই গাছের যে পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, এইখানে। তাহলে কোনো এক ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে গেল, বি থেকে পুনরায় যদি আবার বাড়ির দিকে আসার পথে একটা গাছ, সেইখানে একটু রেস্ট নেয় বসে, সি বিন্দু। এখন একটা কথা, আচ্ছা সি থেকে এই বি এর দূরত্বটা দিয়ে দিচ্ছে হলো 20 মিটার, ঠিক আছে? বোঝানোর সুবিধার্থে একটু বোঝো, মনোযোগ দিয়ে বোঝো যে ধরো আবার এই যে মিটার এককে দিচ্ছে, এটা কিছু মনে করো না আসলে, ঠিক আছে? বাস্তবের সাথে হয়তো মিলে যাচ্ছে না, মিটার তো অল্প একটা দূরত্ব, ঠিক আছে? বোঝার সুবিধার্থে মিটার থাক কিলোমিটার থাক ওটা কোনো ব্যাপার না, ওকে? তাহলে একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে হাঁটতে হাঁটতে বিতে গেল, বি থেকে আবার কি করলো? ফেরার পথে সি বিন্দু অর্থাৎ একটা গাছের নিচে সে দাঁড়াইলো, ঠিক আছে? এখন দেখো যে এই বি থেকে সি 20 মিটার, এই গাছের নিচে যদি দাঁড়াতে সি বিন্দুতে দাঁড়ায়, তাহলে তার দূরত্ব কত? সরণ কত? দূরত্ব হবে যাওয়ার সময় গেল কত? 50, আসলো কতটুকু? 20, এখানে গাছ পর্যন্ত, তাহলে 70। দূরত্ব হবে 50 যোগ 20, 70 মিটার। আর সরণটা কত? সরণ মানে কি? যেখান থেকে যাত্রা শুরু করছে, মানে আদি অবস্থান আর শেষ অবস্থান, লাস্ট থেমে গেছে কোথায়? থেমে গেছে গাছতলায়, সি বিন্দু। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এ আর সি এর মধ্যে একটা সরলরেখা, ন্যূনতম দূরত্ব মানে স্ট্রেট লাইন,
তাহলে এ থেকে সি কত? এ থেকে সি হলো 30 মিটার। সুতরাং সরণ হবে 30 মিটার। খুব সহজ। অর্থাৎ 50 থেকে 20 বিয়োগ দিয়ে দাও, তাহলে 30 মিটার হবে সরণ। তাই এগুলো তার সমস্যা না, এগুলো পারবো। ঠিক আছে, নেক্সট আবার দূরত্ব সরণ। দেখো, ধরো এরকম আছে, যে এরকম থাকলে তো অনেকে আবার টেনশন করবা যে এটা কি করি, এটা কি করি, এটা বের করাই তো কঠিন স্যার। ঠিক আছে, দেখো আজকে এই ক্লাসটা করার পর দূরত্ব আর সরণের কোনো দূরত্ব সরণ না, দ্বিতীয় অধ্যায়ের আর কোনো প্রবলেমই থাকবে না, দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার। আচ্ছা, এরপরে কিন্তু আমরা লেখচিত্র ধরবো, কারণ লেখচিত্রটা একটা প্রবলেম আছে স্যার, লেখচিত্র তো বুঝি না, ওটাই দেখাবো। দেখো, আচ্ছা ধরো এখান থেকে একজন, ধরো আমি এখানে দিলাম, এটা হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ওকে, বুঝলাম নাকি? তাহলে এই দিক থেকে কোনো এক ব্যক্তি পশ্চিম দিকে প্রথমে, দেখো প্রথমে আচ্ছা পশ্চিম দিকে গেল, কত দূর গেল পশ্চিম দিকে? 50 মিটার দূরত্ব অতিক্রম করলে এখানে আসছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে আসলো। আচ্ছা, এইকে পশ্চিম থেকে পুনরায় এসে আবার একটু দক্ষিণ দিকে যাওয়ার ইচ্ছা হইল, দক্ষিণ দিকে আবার 30 মিটার আসলো, দক্ষিণ দিকে 30 মিটার আসলো। আচ্ছা, দক্ষিণ দিকে 30 মিটার আসার পর ভাবতেছে আবার একটু পূর্ব দিকে 20 মিটার যায়, তাহলে পূর্ব দিকে আবার 20 মিটার আসলো এই বিন্দুতে। এইবার আমি কথাগুলো আবার একটু বলি, চিত্রের মাধ্যমে আসতে পারে, আবার একটু মানে তোমাকে বাক্য দিয়ে বলতে পারে। কিভাবে? একজন ব্যক্তি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে পশ্চিম দিকে 50 মিটার গেল, পশ্চিম থেকে আবার দেখো 30 মিটার গেল দক্ষিণে, সেখান থেকে আবার পূর্ব দিকে 20 মিটার। এই ব্যক্তির দূরত্ব সরণের পার্থক্য কত? এই ব্যক্তির দূরত্ব ও সরণের যে পার্থক্যটা সেটা কত? প্রথম কাজ, দূরত্ব বের করবো। হুটহাট, খুব সহজ। 50, 30, 80, 80 আর 20, 100 দূরত্ব। ডিস্টেন্স ডি, এটা কত? 100 মিটার। দূরত্ব তো বুঝলাম, সরণটা কত স্যার? সরণ কত? সরণ কি? আদি অবস্থান, আদি বিন্দু কোনটা? শুরুটা করছে কোথায় থেকে? ও থেকে। যাত্রা শুরু ও, আর লাস্ট যেখানেই যায় যাক, থেমে গেছে কোথায়? এই বিন্দুতে। এই যে, তাহলে শুরু আর শেষ বিন্দুর মধ্যে একটা সরল রেখা আঁকা দিবা, এই যে স্ট্রেট লাইন, এই যে এটাই হবে সরণ। স্যার এটা দৈর্ঘ্য আবার কীভাবে বের করবো? দেখতেই তো কেমন লাগে। শুরুর বিন্দু আর শেষের বিন্দুর মধ্যে একটা রেখা দিলে এই রেখাটার যে দৈর্ঘ্য এটাই হবে সরণ, অর্থাৎ আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, মানে তো সরল রেখা। আচ্ছা, এটা সরণ, এটা বের করা খুবই সহজ। দেখো এর মধ্যে যে প্যাচটা আছে সেটা হলো, তুমি যে কাজটা করবা, একটা এই বিন্দু থেকে দেখো এইখানে একটা রেখা টেনে দেবা। এবার কিন্তু দেখতে মনে হচ্ছে হ্যাঁ আমরা পারবো স্যার। দেখো কিভাবে পারবা? এবার দেখো, আচ্ছা এটুক যদি 30 মিটার হয়, এটুকু যদি 30 হয়, ঠিক আছে, মনোযোগ দিয়ে বোঝো। এটুকু 30 হলে এই বাহুটা কত? এই বাহুটা কত? 30। স্যার এটা 30, তাহলে এটাও 30 মানলাম। ওকে, 30 মিটার। আচ্ছা, যদি এইটা 20 হয়, তাহলে এইখান থেকে এই যে এটুক কত? এই নিচের এই অংশটা যদি 20 হয়, তাহলে এর সমান্তরাল রেখা এটুকু, তাহলে এটুক 20 হলে এটা হলো 20। আচ্ছা, পুরোটা 50, 50 থেকে এই 20 বিয়োগ দিলে এই পাশে থাকে কত রে? এই পাশে থাকে 30 মিটার। স্যার বুঝলাম না কথাটা। নিচে আছে কত মিটার? 20 মিটার। তাহলে উপরে এটুক কত? 20 মিটার। এটুক যদি 20 হয়, তাহলে এই অংশ কত? 30, কারণ কি পুরোটুক 50। তো এখান থেকে এটুক কত? 50। এটা 20 হলে এটা 20, তাহলে এটা 20 হলে এটা কত? 30। যেহেতু পুরোটা 50 থেকে 20 বিয়োগ দিলে এই পাশে থাকে কত? 30। তাহলে এটা দেখো লম্ব। এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ বিভুজ বা অতিভুজ। এখন যে কাজ, আমি লম্ব দেখলাম 30, ভূমি দেখলাম 30, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 30 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। এরপর লাস্টে একটু কাজ করে ক্যালকুলেশন করলে বের হয়ে গেল। আমার মনে হয় এখন পারবা। ওকে, ঠিক আছে। সরণ দূরত্ব শেষ, স্কেলার রাশি ভেক্টর রাশি শেষ। নেক্সট আমরা কি কাজ করব? লেখচিত্র। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। স্যার সবই তো ভালো লাগলো, লেখচিত্রই তো সমস্যা।
এবার দেখো লেখচিত্রটা ঠিক করে দিচ্ছি, কোনো ব্যাপারে না, লেখচিত্র আরও সহজ। সেটা দেখো কি কাজ করবা, তোমরা একই কোয়ালিটির যে লেখচিত্রগুলো আছে সেইগুলো আগে আঁকা, এগুলোর মধ্যে সমাধানটা করতে থাকো। দেখো কিভাবে কিভাবে দেখো, যে ধরো ওকে, যে কাজটা করবা, লেখচিত্রের বিষয়টা যদি আসি, আমরা কয়েকটা লেখচিত্র অঙ্কন করি। সেটা হলো যে এখানে একটু লিখি যে এটা হলো লেখচিত্র, দেখা যাচ্ছে কি? আচ্ছা একটু চেক করি দেখা যাচ্ছে কি না। কঠিন, একেবারে উপর উঠে গেছে লেখচিত্র। আচ্ছা ওকে, তারপরে দেখো মনে দেখা যাওয়ার কথা। ধরো এরকম আমরা বিভিন্ন লেখচিত্র দেখব, দেখো যে একই টাইপের দেখতে কিন্তু উত্তর আলাদা আলাদা। দেখো যে আমরা যদি দেখি, ধরো এখানে দেওয়া আছে হলো ঠিক আছে দেখা যায়। দেখো এখানে ধরো একটু সোজা করার চেষ্টা করি। আচ্ছা ধরো এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখন কিসের লেখচিত্র? ধরো এটা সরণ বনাম সময় এই রকম দেওয়া আছে। আচ্ছা একই রকম দেখতে, সেটা হলো সময়, আর এখানে আছে মনে করো ভেলোসিটি, বেগ। আচ্ছা বেগ বনাম সময়, বেগ বনাম এই বরাবর আছে কি টাইম, টি। ওকে আচ্ছা, আবার দেখো এটাও আমি এভাবে দিলাম, একই রকম দেখতে। আচ্ছা আরও একটা লেখচিত্র দেব একই রকম দেখতে, সেটা হলো এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এই বরাবর আছে টাইম, আর এ আছে এখানে আছে হলো ত্বরণ, ঠিক আছে? এবং এটাও দেখো, হ্যাঁ তিনটা মনোযোগ দিয়ে দেখো, এরপরে আমি দেখাচ্ছি তোমাদের, সময় দিলাম দেখার। আচ্ছা দেখো যে তিনটা লেখচিত্র তোমার সামনে, পরীক্ষা আসলো কোনটা কিসের লেখচিত্র। আচ্ছা সব লেখচিত্রেরই দেখো একটা কমন যে জিনিসটা আছে, সেটা হলো সবারই এক্স অক্ষে কী আছে? টাইম, টাইম 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 আছে। এবং এটা মূল বিন্দু, এটা হলো কেমন একটা লেখচিত্র, এক্স অক্ষের সমান্তরাল রেখা, ধরো এটা এক্স অ্যাক্সিস। তাহলে দেখো মানে এটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা, প্রত্যেকটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। কিন্তু যে জায়গাটা একটু ডিফারেন্স বা পার্থক্য, সেটা হলো ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে কী আছে? এস, এখানে কি আছে? ওয়াই অক্ষ বরাবর কি আছে? ভি, আর এখানে কি আছে? এ। একই রকম দেখতে, এখানে আছে এস, এখানে ভি, এখানে এ। তাহলে এটা কিসের লেখচিত্র? কোনটা কিসের? চিন্তা করো। প্রথম যেটা আছে সরণ বনাম সময়, সরণ বনাম সময় লেখচিত্রে দেখো কি বলছি, সরণ বনাম সময় লেখচিত্রে যদি দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা কি বোঝায়? স্থির অবস্থা। সময় চলে যাচ্ছে কিন্তু সরণ বাড়ে না। ধরো কথার কথা, এই জায়গায় সরণ আছে হলো 20 মিটার, এখানে সরণ কত? ধরো 20 মিটার, সময় শূন্য। আচ্ছা সময় যখন শূন্য তখন সরণ 20 মিটার, অর্থাৎ সময় গণনার শুরুতে একটা বস্তু তোমার কাছ থেকে 20 মিটার দূরে আছে। এরপর ধরো একটা বস্তু তোমার কাছ থেকে 20 মিটার দূরে স্থির আছে। এখন 5 সেকেন্ড পরে তুমি দেখলা তোমার কাছ থেকে আবার 20 মিটার দূরে, 10 সেকেন্ড পরে এখনও 20 মিটার দূরে, অর্থাৎ বস্তু নড়ছে না। তুমি তাকে কি বলবা? স্থির বস্তু বলবা না? 5 সেকেন্ড পরে তখনও দেখো যে 20 মিটার দূরে, 10 সেকেন্ড পরে তবু দেখো 20 মিটার দূরে, 15 সেকেন্ড পরে তবু দেখো 20 মিটার দূরে। তার মানে কি? বস্তু সময়ের সাথে দূরত্ব বাড়ে না। সময়ের সাথে যদি দূরত্ব না বাড়ে তাকে কি বলা যায় জানো? সময় চলে যায় কিন্তু দূরত্ব বাড়ে না, স্থির বস্তু। এটা হলো স্থির বস্তুর লেখচিত্র। সেকেন্ড, স্যার দেখতে তো একই রকম, এটা একই রকম, পার্থক্যটা কোথায়? পার্থক্য যে ভি, এই দেখো এটা এস, এটা ভি, এটা এ। পার্থক্য তো আসল খেলাতেই ওয়াই অক্ষ হবে। প্রত্যেকটা লেখচিত্রের এক্স অক্ষে তো টাইমই থাকবে, সময় হলো স্বাধীন রাশি, এটা তো এক্স অক্ষে থাকবে, সময়ের উপরেই সব কিছু নির্ভর করে। তাহলে যারা দেখো নির্ভরশীল রাশি, ডিপেন্ডেন্ট, তারা ওয়াই অক্ষের উপরে থাকবে। দেখো এস, ভি, এ। তাহলে লেখচিত্র দেখলে কোন জায়গায় প্রথম তাকাইতে হবে?
ওয়াই অক্ষে তাকাইতে হবে। এটাই তো আসল খেলার জায়গা। ওয়াই অক্ষে কী আছে, অর্থাৎ ভার্টিক্যাল উল্লম্ব বরাবর যে অক্ষটা সেইখানে কোন রাশিটি আছে সেটার উপর ডিপেন্ড করে উত্তরটা আসবে। দেখো একই রকম লেখচিত্র, দেখতে একই রকম, এটা সেম, কিন্তু কি আছে ভি। এবার কি হবে, সময় যত বেড়ে যাচ্ছে বেগের মান একই থাকে, বেগ বাড়ে না, বেগ বাড়ে না, সময় বাড়ে। সময় যখন শূন্য তখন বেগের মান ধরো 20 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে তাকাবো স্পিডোমিটারের দিকে, তখন দেখবো বেগের মান এই 20-এ আছে। 10 সেকেন্ড পরে তাকাইতো, তখন দেখি বেগের মান 20-এ আছে। 15 সেকেন্ড পরে তাকাবো, তখনও বেগের মান 20। সময় বেড়ে যাচ্ছে কিন্তু বেগের মান বাড়ে না, এই বেগকে বলে সমবেগ। কিসের লেখচিত্র? সমবেগের লেখচিত্র। সমবেগের লেখচিত্র কিসের? সমবেগের লেখচিত্র। ঠিক আছে, নেক্সট কিসের লেখচিত্র? দেখো মনোযোগ দাও, এটা কিসের লেখচিত্র? কি হচ্ছে দেখো, সময় যখন শূন্য তখন ত্বরণের মান ধরো 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় যখন 5 তখনও ত্বরণের মান 20। সময় যখন 10 তখনও ত্বরণ 20। অর্থাৎ ত্বরণের মানের কোনো পরিবর্তন নাই, মানে বেগ বৃদ্ধির হার একই সময় বৃদ্ধি। প্রতি 5 সেকেন্ডে বেগ বেড়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, প্রতি 5 সেকেন্ডে বেগ বাড়ে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ত্বরণ ধ্রুব থাকে। সেম ত্বরণ 20 20 20 20 এরকম। এই তো তাহলে ত্বরণের মান কি সব সময় বেশি থাকবে। এটাকে কি বলে? সমত্বরণ বা সুষম ত্বরণ। এটা একটা সুষম ত্বরণের লেখচিত্র। এখন একটা কথা, তাহলে দেখো যেটা বুঝলাম যে এইগুলো তো সুষম ত্বরণ, তার সুষম ত্বরণ তো অন্যরকম লেখচিত্র আছে, সেগুলোও দেখাবো, একটু ধৈর্য ধরো। তাহলে একই রকম লেখচিত্র, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল রেখা দ্বারা কি কি হইতে পারে? এক্স অক্ষের সমান্তরাল রেখা দ্বারা স্থির বস্তু একই রকম থাকলে কি সমবেগ? একই রকম আছে সমত্বরণ। তাহলে কি লেখচিত্রের সাইজ দেখে কি উত্তর দেওয়া যাবে যে এরকম এরকম আছে তো এটা দিয়ে দেবো না? ওয়াই অক্ষে কি আছে তার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, দেখো কি বুঝলাম, যে এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলো যদি দেখি পরীক্ষার হলে, আবার বলি, অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল লেখচিত্র যদি দেখি, যদি থাকে এস তাহলে হবে স্থির অবস্থা, যদি থাকে ভি সমবেগ, যদি থাকে এ সমত্বরণ। অর্থাৎ সোজা রেখা থাকলে এখানে যা থাকবে সমবেগ। এখানে দেখো এই যে বেগ আছে, বেগ থাকলে উত্তর সমবেগ, ত্বরণ থাকলে উত্তর সমত্বরণ, এরকম করে। ঠিক আছে, তো আমার মনে হয় অনেক কথাই বলছি, বোঝার কথা। এবার আমরা সমবেগে আবার একটু অন্যরকম লেখচিত্র আঁকাবো। সব লেখচিত্রগুলো একটু কাটি অন্যরকম কিছু করি। ওকে, নেক্সট দেখো, লেখচিত্র আবার কি এমন হবে, যদি এরকম থাকে যে ধরো যে এরকম একটা লেখচিত্র, ধরো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সময়, বেগ, একটা। আচ্ছা, এখানে আগে দেই সরণ, আগেকার মতো হয় সরণ, এটা হলো বেগ। ওকে, এই দুটো নিয়ে একটু কনফিউশন তোর করিস। দেখো কি হবে সরণ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। এটা সময় বৃদ্ধির সাথে সাথে সরণ বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সমবেগ, এটা কিন্তু সমত্বরণ। কিভাবে হলো স্যার? এক কথা দেখো তো, এইটার মূল বিন্দু, এই যে মূল বিন্দুকে আমি যে সরল রেখাটা আছে, সরল রেখা। আচ্ছা, এটা তো শিওর, এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে? সময় যত বেড়ে যাচ্ছে সরণ তত বেড়ে যাচ্ছে। ধরো এইখানে সময় শূন্য, সরণও শূন্য, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। সময় যখন 5 তখন সরণের মান মনে করো 10। সময় যখন 10 সরণের মান মনে করো 20।
দেখো তো সময় 5 করে বাড়ে, স্মরণ 10 করে বাড়ে, তাহলে কি সময় বৃদ্ধির সাথে যদি স্মরণ, ঠিক আছে, বাড়ে, তখন তাকে সেটা আমরা কি বলি, সেটা হলো কি সমবেগ। কীভাবে সমবেগ স্যার অঙ্ক করে বোঝান, v সমান s/t। এস মনে করো এস কত রে, এস হলো 10, তখন সময় কত 5, তাহলে এখানে মান কত 2 মিটার পার সেকেন্ড বেগের মান। আচ্ছা আবার দেখো এই 10 সেকেন্ডে গিয়ে তখন আবার বেগের মান কত, তাহলে v2 s/t। এস দূরত্ব কত রে 20, সময় কত তখন 10, 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই যে বেগের মান তো 2ই আছে, তাহলে বেগের মান বৃদ্ধি পায় না, তাহলে এটা কেমন কিসের লেখচিত্র, স্মরণ বনাম সময় লেখচিত্রের মূলবিন্দুগামী রেখাটা হলো সমবেগ, এটা হলো সমবেগ। আচ্ছা বেগ বনাম সময়, তাহলে এটা কি, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, এটা কিন্তু খুব আসে। তাহলে এটা কি হবে, বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র, এটার মূল বিন্দুগামী সরলরেখা, এটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু সমতরণ। অর্থাৎ আমি একটা অন্যরকম একটা টিপস দিই, যেটা মনে করলে মনে থাকবে, যেটা পরীক্ষার হলে কাজে লাগবে। এরকম মূল বিন্দুগামী রেখা যখন দেখবা, এই যে মূল বিন্দুগামী রেখা যখন দেখবা, যে মূল বিন্দু থেকে রেখাটা উঠছে, কি কাজ করবা, এইখানে যা থাকে তার পরের রাশিটা দিবা। যদি থাকে স্মরণ, উত্তর দিবা বেগ, যদি থাকে বেগ, উত্তর দিবা ত্বরণ। এই যে পরপর যে রাশিগুলো, স্মরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে। যদি থাকে স্মরণ, এরকম কোনো লেখচিত্র যে মূলবিন্দু থেকে উঠতেছে সোজা, সোজা রেখা, কিন্তু কার সোজা রেখার ক্ষেত্রে যদি থাকে স্মরণ, উত্তর হবে কি। আচ্ছা আর একটা কথা, আর সোজা রেখা থাকে আর বাঁকা রেখা থাকে, এই রেখাটা যদি বাঁকা হইতো, সমবেগের জায়গায় একটু অসমবেগ হইতো, মানে সরি সমবেগের জায়গায় এই যে যদি বাঁকা হইতো অসমবেগ, আর অসমবেগের পরিবর্তনটা কিন্তু ত্বরণও বলা যাইতো। আচ্ছা এইখানে বাঁকা রেখার জায়গায়, সোজা রেখার জায়গায় যদি বাঁকা রেখা হয়, তাহলে কি এটা সোজা হইলে সমতরণ, বাঁকা হইলে অসমতরণ, ওটা তো কোনো বিষয় না। এটা দেখো, তাহলে যদি মূলবিন্দু থেকে রেখাটা ওঠা দেখো, তাহলে স্মরণ থাকলে, ও একটা স্মরণ থাকলে যেটা থাকবে তার পরেরটা উত্তর, স্মরণ থাকলে উত্তর হবে বেগ, আর বেগ থাকলে উত্তর হবে ত্বরণ, কোনো কথা নাই। ওকে, এইগুলো মূলবিন্দুগামী রেখা যা থাকবে তার পরের টেস্টটা উত্তর হবে, পরের স্টেপটা উত্তর, ঠিক আছে। আর যেটা এর আগে দেখাইলাম যে এক্স অক্ষের সমান্তর লেখা, ওইটা হলে যা থাকে তাই উত্তর, ঠিক আছে। আচ্ছা অনেক কথা বলছি, তো লেখচিত্রে এগুলো বুঝতে পারবা। আর একটা ট্রাম যেটা দেখা দেব, আর একটা কথা বলি, যেটা কেবল সুষম ত্বরণ দেখাইলাম, এই যে এটা VRT, এটা কি বলছি, সুষম ত্বরণ বা সমতরণ, এটা কিন্তু আরেকটা জিনিসের লেখচিত্র, মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র কিন্তু এটা। উপর থেকে ছেড়ে দিলে কিভাবে বস্তু পড়ে, উপর থেকে ছেড়ে দিলে কিভাবে পড়ে, সুষম ত্বরণে পড়ে, উপর থেকে ছেড়ে দিলে সুষম, তাহলে এটা একটা সুষম ত্বরণের লেখচিত্র, অর্থাৎ পড়ন্ত বস্তুর লেখচিত্র, মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র। ওকে, অনেক কিছু দেখছি, আর একটা লেখচিত্র একটু দেখি। দেখো এই যে যেটা, এটাকে আমরা কি বলতেছি, সমতরণ বা পড়ন্ত বস্তু, বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র। আর ঠিক কিসের এখানে যদি ভি থাকে আর টি থাকে, এরকম লেখচিত্র দেখো, ধরো এইখানে ভি আছে, ওকে, ভি আছে, আর এই এক্স অক্ষে বা অনুভূমিক অক্ষে টি আছে, ওকে, বিষয়গুলো কি বোঝা যাচ্ছে। যদি দেখো যে এইভাবে লেখচিত্রটা, এটা কি হবে, এটা হলো দেখো, সময় যত বেড়ে যাচ্ছে বেগ তত কমে যাচ্ছে, সময় যত বেড়ে যাচ্ছে বেগ তত কমে যাচ্ছে। আচ্ছা সময় গণনার শুরুতে এইখানে সময় যখন 0, তখন বেগের মান ছিল সর্বোচ্চ, সময় যখন 5, বেগের মান কমে গেল, দেখো সময় যখন 10 আরও কমলো, সময় 15 আরও কমলো, তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে বেগ কমে যাচ্ছে। এটাকে কি বলে, এটা হলো খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু, অথবা সময় বৃদ্ধির সাথে সাথে যদি বেগ কমে তাহলে এটা কি, এবং যেহেতু একই হারে বেগ কমে, স্ট্রেট লাইন, এটা সমমন্দন বা নিক্ষিপ্ত বস্তু।
নিক্ষিপ্ত বস্তু কিভাবে, কেমন নিক্ষিপ্ত, খাড়া উপরে দিকে নিক্ষিপ্ত বস্তু লেখচিত্র। ওকে, লেখচিত্রের হিসাব নিকাশ অনেক হয়েছে, থাক। এখন আমরা লেখচিত্র থেকে যদি একটু প্রশ্ন, আসলে প্রশ্নগুলো তোমার দেখার দায়িত্ব, আমি টপিকসগুলো ক্লিয়ার করে দিচ্ছি সব। তোমরা এখন এমসিকিউ, কারণ আমি কতগুলো এমসিকিউ দেখাবো, এইখানে কতগুলো এমসিকিউ ওটা দেখাবো, তোমরা এমসিকিউগুলো দেখতে থাকো, আমি তোমাদের মূল কাজটা করে দিচ্ছি। এখন পড়ার দায়িত্বটা তোমাদের, ঠিক আছে? আর সমস্যা হলে আমাকে জানাও কমেন্টসে, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো, যে কোনো ধরনের লেখচিত্র যদি মনে হয় যে স্যার এটা কেমন হচ্ছে, দেখো আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, লেখচিত্র থেকে অনেক বোর্ডে প্রশ্ন আসা দেখতে পাচ্ছি। রাজশাহী বোর্ড 20, চট্টগ্রাম 20 লেখচিত্র, যশোর 21, রাজশাহী 15, বরিশাল 21, এরকম অনেক বোর্ডে লেখচিত্র প্রশ্ন আছে। ওকে, এবার যেটা দেখব সেটা হলো লেখচিত্র পাঠ শেষ করলাম, পরন্ত আর নিক্ষিপ্ত বস্তু নিয়ে একটু দেখি, একটু পরন্ত আর নিক্ষিপ্ত বস্তু নিয়ে। এবার দেখো, আচ্ছা, আর সুষম ত্বরণের যে 4টা সূত্র আছে এটা কিন্তু মাথায় রাখবা। সুষম ত্বরণ বা সমত্বরণের 4টা সূত্র, সমত্বরণের 4টা সূত্র একটু মাথায় রাখবা। কি কি? দেখো, সমত্বরণে চলমান বস্তুর বা সুষম ত্বরণে, সমত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ, গতির সমীকরণ। আরও একটা কথা বলি, আমার এই চ্যানেলে কিন্তু এই গতি নিয়ে প্রায় 60টা ভিডিও আছে, প্লে লিস্টে যাও দেখো। গতি নিয়ে শর্ট এবং লং মিলে, এবং লং ভিডিও প্রায় 40টার উপরে। কারণ দীর্ঘ প্রায় 17 সাল থেকে যেহেতু ভিডিওগুলো ছাড়ি, 7-8 বছর 9 বছর এরকম হয়ে গেছে, অসংখ্য ভিডিও পাবা তোমরা, ঠিক আছে? ওকে, আর যেহেতু আসলে কেমন হয়েছে যে কন্টিনিউ কাজ করতাম না, মাঝখানে 22 সাল 23 সালে আসলে ভিডিওগুলো ওইভাবে ছাড়ি নাই, দেখা যাচ্ছে যে কারণে চ্যানেলটা ওইভাবে আগাইতে পারে নাই, ঠিক আছে? তো এখন দেখো, তোমাদের ভাবলাম যে পরীক্ষার জন্য একটু টিপস দেই, যদি কাজে লাগে। কিছু শিক্ষার্থীও যদি এটার দ্বারা উপকৃত হয়, হয়তো কম দেখো, মানে আমার ক্লাসগুলো কম স্টুডেন্টও যদি দেখে, 5 জন হলে তো একটু উপকার পাবে, এটাই তো আমার দিন শেষে প্রাপ্তি, এটাই তো ভালো লাগবে। মনে হবে যে হ্যাঁ, নিজের যে অর্জিত জ্ঞানটুকু আমি এটা বিলিয়ে দিয়ে দিতে পারতেছি, এটা আমার জন্য অনেক বড় সার্থকতা, ভালো লাগার একটা বিষয়। সত্যি পড়ানোর পরে যখন দেখি যে এটা বোঝে, করে দিচ্ছে একা একা, বা সে তৃপ্তিটা খুঁজে পাচ্ছে পড়ার, তখনই কিন্তু মানে আসলে এটা ভালো লাগে, মনে হয় যে যাক, ভালো কিছু করতেছি, আমার দ্বারা একজন উপকার পাচ্ছে, আমার শিক্ষার্থীরা কিছু শিখতে পারতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, চলো আমরা আবার একটু শুরু করি। সমত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ, সেটা কি? এই সমীকরণ, সমত্বরণে চলমান বস্তুর 4টা সমীকরণ আছে, একটু আমি জানি তোমরা জানো, তারপর মনে রাখবা। V = U + AT, একটু ঠিকঠাক মনে রাখবা। দ্বিতীয়টা হলো S = U + V/2 × T। আচ্ছা, তৃতীয়টা হলো S = UT + ½ AT²। চতুর্থটা কি জানো? V² = U² + 2AS। 4টা একটু মনে রাখবা। এমসিকিউর যে ছোটো ছোটো অঙ্কগুলো আসে খুবই সহজ, তোমরা দেখবা এখান থেকে আসলে তোমরা দিতে পারবা ইনশাল্লাহ, সব বুঝে ঠিকঠাক কোনটাকে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ কি আসে? গতির মোট সমীকরণ কয়টি? এই 4টাকে বলা হয় যে সমতলে চলমান বস্তুর গতির সমীকরণ। কয়টি? 4টি। আচ্ছা, গতির মোট সমীকরণের রাশি কয়টি? মোট সমীকরণের রাশি কিন্তু 5টা। সেই 5টা কি? অনেকবার বলছি, SUVAT, সুভাত। গতির এই 4টি সমীকরণের ভিতরে মোট 5টি রাশি রয়েছে, কি? সুভাত। আচ্ছা, প্রত্যেকটি মানে সুভাত মানে কি? এস আছে, দেখো, ইউ আছে, ভি, এগুলোকে জাস্ট একটু সাজায় বলা হচ্ছে যাতে মনে থাকে। আচ্ছা, প্রত্যেকটি সমীকরণের রাশি কয়টি? 4টি। V1, U2, A3, T4। গতির প্রত্যেকটি সমীকরণের রাশি কয়টি? 4টি। আর মোট সমীকরণ মিলে কয়টি? 5টি। ওকে, আর সমস্যা নেই। এখন তোমরা এটার প্রয়োগ তোমরা করতে পারবা, যেখানে জানোই তো, ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ, এ হলো অতিক্রান্ত দূরত্ব বা সরণ, টি হলো টাইম, ঠিক আছে? এগুলো নিয়ে তোমার সমস্যা হবে না। আর স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, সেখানে ইউটা কী হবে? 0 হবে। কোথাও বস্তু থেমে গেল, ভিটা কী হবে? 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখো,
যেটা আসল যে মনে করো টিক্সটা দেখাবো সেটা হলো নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তু নিয়ে। তাহলে পরন্ত বস্তুর জন্য যে সূত্র, পরন্ত আর এইখানে লিখি নিক্ষিপ্ত। আচ্ছা, এই নিক্ষিপ্ত কিন্তু দুইভাবে হয়, কিন্তু আমরা 9 10-এর সিলেবাসে কিন্তু সবসময় খাড়া উপরে নিক্ষেপটা পড়ি, অনুভূমিকের সাথে তির্যকভাবে, ওটাকে প্রজেক্টাইল বা প্রাস বলে, ওটা 9 10-এর সিলেবাসে নাই, পড়ার দরকার, ওটা নিয়ে ঝামেলা নাই। তাহলে এখানে নিক্ষিপ্ত মানে বুঝে নিবা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কী কী পাবো দেখো। পরন্ত বস্তু নিয়ে কোন বিজ্ঞানীর সূত্র আছে? বিজ্ঞানী গ্যালিলিও সূত্র। ইতালির বিজ্ঞানী গ্যালিলিও তিনি কিন্তু পরন্ত বস্তুর কিছু থিওরি দিয়েছেন। আমরা যদি দেখি একটু দেখো, ভি ইকুয়ালস ইউ প্লাস জিটি, এটা পড়বা। ওই যে একটু আগে দেখাইলাম না ভি সমান ইউ প্লাস এটি, পরন্ত বস্তুর বেলায় ওই এটাই হয়ে যাবে জি। ওইখানে যে সুষম ত্বরণ দেখাইছিলাম, এই পরন্ত বস্তু এ তো সুষম ত্বরণে পড়ে, একই কথা, জাস্ট এর জায়গায় কনভার্ট হয়ে অভিকর্ষ ত্বরণ জি বসে পড়বে। দেখো দ্বিতীয়টা তুমি এটা দিবা যে এইচ ইকুয়ালস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা ঠিক আছে, অর্থাৎ এস এর জায়গায় এইচ হয়ে গেছে এখানে। তৃতীয়টা ভি স্কোয়ার ইকুয়ালস ই স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, নিক্ষিপ্তর ক্ষেত্রে সেম। আচ্ছা, পরন্ত বস্তুর বেলায় যেমন ত্বরণ হয় সুষম ত্বরণ, নিক্ষিপ্ত বস্তুর বেলায় হয় সমমন্দন বা সুষম মন্দন। মন্দন হলে কি, যেটা হয়ে যাবে ঋণাত্মক, এইখানে একটা মাইনাস বলবে, সূত্রের সব জায়গায় মাইনাস দাও। ওকে, পরন্তর বেলায় সবই প্লাস, নিক্ষিপ্তের বেলায় সবই মাইনাস। ওকে, এখন তুমি দেখো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো আসবে এমসিকিউ, এইগুলো শর্টকাট এখন আমি শেখাই, শর্টকাট কীভাবে এদের কাজটা করবো। আচ্ছা, ধরো নিক্ষিপ্ত বস্তুর বেলায় আসলো, নিক্ষিপ্ত বস্তুর বেলা একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। উপরে উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ চতুর্থে কত সময় লাগবে? 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করলাম, কত সময় লাগবে? এই সূত্রটা দিলেই হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, কিন্তু এই সূত্র আমরা দিতে যাব না, টাইম নাই, শর্টকাট 10 সেকেন্ডের কাজ। আচ্ছা, এই নিক্ষিপ্ত বস্তুর বেলায় যেটা মনে রাখবো, নিক্ষিপ্ত বস্তুর বেলায় কি মনে রাখবো? নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0 হবে। পরন্ত বস্তুর বেলায় কি মনে রাখবো রে? আদি বেগ ইউ সমান 0 হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে কন্ডিশন আদি বেগ ইউ ইকুয়াল 0 হবে, অর্থাৎ উপর থেকে যখন ছেড়ে দেবো টুপ করে, হাত থেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে তার বেগটা কত ছিল? 0। আর এই ক্ষেত্রে কি হবে? নিক্ষিপ্ত বস্তুর বেলায় এই জিনিসটা মনে রাখবো, লিখে দিলাম ইউ সমান 0, মনে রাখবো। ওকে, পরীক্ষার হল মনে রাখা লাগবে, কিন্তু অনেক কষ্ট করে পড়াচ্ছি। নিক্ষিপ্ত শেষ বেগ ভি সমান 0, এটাও মনে রাখবো। হ্যাঁ, কথা দিলে তো মনে রাখবো, ঠিক আছে। ওকে, নিক্ষিপ্ত বস্তু, যখন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরে নিক্ষেপ করব, ওই দেখো উপরে যাইতে যাইতে একটা সময় বেগটা 0 হবে। বেগ যখন 0 হবে সে কিন্তু আবার নিচের দিকে পড়বে। তাহলে একটা নিক্ষিপ্ত বস্তুর বেলা শুরুতে বেগ থাকে, যখন হাত থেকে এভাবে ছুঁড়ে দেব তখন বেগ হবে সর্বোচ্চ বেগ, যখন উপরে উঠবে একটু করে বেগ কমবে। পৃথিবী তো টানতেছে নিচের দিকে, তাহলে উপরে যত উঠবে বেগটা কমতে কমতে একটা সময় বেগটা হয়ে যাবে কত? 0। ওকে, তাহলে দেখো এখন প্রশ্ন, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন, উপরে উঠতে সর্বোচ্চ চতুর্থে কত সময় লাগবে? টি। এই সূত্রের ভি সমান 0 বসিয়ে দিয়ে ইউ এর মান 20 দিয়ে জি এর মান 9.8 দিয়ে টি বের করবো। এত সময় হাতে নেই, শর্টকাট টিপস। ওকে, শর্টকাট, এই সূত্রটাকে আমরা শর্টকাট বানাই। কীভাবে বানাবো দেখো, ভি সমান ইউ মাইনাস জিটি, এই ভি সমান ইউ মাইনাস জিটি আমরা একটু লিখি, ভি সমান ইউ মাইনাস জিটি, এ ভি এর মান কত? 0। জিটি এই পাশে নিয়ে আসো, ইউ, সুতরাং টি কত? ইউ ডিভাইডেড জি। এই যে ফর এমসিকিউর জন্য এই সূত্র তাড়াতাড়ি বের করবো, হাতে সময় নাই। অর্থাৎ
প্রশ্নে যে ব্যক্তি দেওয়া থাকবে, প্রশ্নের যে বেগে নিক্ষেপ করা হবে, যে ব্যক্তি দেওয়া থাকবে, প্রশ্নে যে ব্যক্তি দেওয়া থাকবে সেই ব্যক্তিকে জি দিয়ে মানে 9.8 দিয়ে ভাগ দেবো। দেখো কত বলছি রে, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিক্ষেপ করা হলো, তাহলে সর্বোচ্চ কত সময় লাগবে, উপর উঠতে কত সময় লাগবে? 20/9.8। যে বেগে নিক্ষেপ করতে বলবে, যে বেগে নিক্ষেপ করতে বলবে সেই বেগকে 9.8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি কাজ করবা? 2.04 সেকেন্ড। যে কোনো অঙ্কে নিক্ষিপ্ত বস্তু যদি বলে যে উপর উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতে উঠতে, সাথে সাথে যে বেগে নিক্ষেপ করব, যে বেগে নিক্ষেপ করব সেই বেগটাকে 9.8 দিয়ে ভাগ দেব। যদি বলে 50 মিটার পার সেকেন্ড বেগে 50/9.8, 10 মিটার পার সেকেন্ড বেগে 10/9.8। ওকে, এ কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, আবার চল শর্টকাট সূত্র দেখলাম। আচ্ছা, এটাকে শর্টকাট করি, এটাকে শর্টকাট করি। বি এর মান 0 বসাই, কারণ কি নিক্ষিপ্ত বস্তু শেষ বেগ 0, ইউ স্কোয়ার মাইনাস 2js, 2js এই ভাষা নেই, 2js ইকুয়ালস ইউ স্কোয়ার, বা এইচ ইকুয়ালস কত, ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। এই যে শর্টকাট সূত্র ফর এমসিকিউ। এমসিকিউ বলে এটা দেবো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ, এটাকে বলা হয় ম্যাক্সিমাম হাইটের সমীকরণ। একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, খাড়া উপরে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে সূত্র কি, এইচ ম্যাক্সিমাম, এই যে এটা দিয়ে দিবা, এই সূত্র। তার মানে কি, যে বেগে নিক্ষেপ করতে বলবো, ধর শর্টকাট বলি, যে বেগে নিক্ষেপ করবে 20 মিটার পার সেকেন্ড বেগে, সেই বেগকে বর্গ করে, সেই বেগকে বর্গ করে 19.6 দিয়ে ভাগ। স্যার 19.6 মানে বুঝলাম না। 2 গুণন 9.8, যে এর মান কত, 9.8। অর্থাৎ সূত্রের আরও শর্টকাট, এর সেল শর্টকাট, শর্টকাট আর শর্টকাট। এইচ ম্যাক্সিমাম যেটা সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র, আদি বেগ স্কোয়ার মানে ইউ স্কোয়ার ডিভাইডেড 19.6। এই যে আদি বেগকে স্কোয়ার করে যে বেগে নিক্ষেপ করব তাকে বর্গ করব, তাকে বর্গ করে 19.6 দিয়ে ভাগ দেবো, সাথে সাথে রেজাল্ট 10 সেকেন্ড টাইম এসব এমসিকিউ, ঠিক আছে? ওকে, আমার মনে হয় নিক্ষিপ্ত বস্তু নিয়ে সমস্যা নাই, কিন্তু আর একটা সমস্যা আছে রে, সেটা হলো বিচরণকাল নির্ণয়। ভূপৃষ্ঠ থেকে যখন ওপরে দেব, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার নামবে, তাহলে উঠতে কত সময়, নামতে কত সময়, উত্থানকাল, এদের পতনকাল, দুইটা যোগ করে দিলে হবে বিচরণকাল। আবার একটু বিচরণকালের সমীকরণটা দেখি। আচ্ছা, বিচরণকালের সমীকরণ কেমন হবে? দেখ, বিচরণকাল টি ইকুয়ালস 2u/g, 2u/g। এটা দিয়ে এটাকে বলা হয়, টি এর নাম কি, বিচরণকাল বা উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট, উড্ডয়নকাল বা বিচরণকাল টি। এটা নিয়ে খুব প্রশ্ন আসে কিন্তু, যে একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, বিচরণকাল কত? এই যে 2u, 2 × 20, আর জি এর মান কত, 9.8। কাজ হয়ে গেছে, শেষ। এই প্রশ্ন কতভাবে আসতে পারে? একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, কত সময় শূন্য থাকবে, কত সময় বায়ুতে থাকবে, মাটিতে পড়তে কত সময় লাগবে? সব কথার একই কথা, বিচরণকাল বলতেছে। সব কথার এক কথা কি, বিচরণকাল। তার বিচরণকাল কতভাবে বলতে পারে? কত সময় শূন্য থাকবে, কত সময় বায়ুতে থাকবে, মাটিতে পড়তে কত টাইম লাগবে, কখন ভূমিতে ফিরে আসবে, ভূপৃষ্ঠে আসতে কত সময় লাগবে, সব কথার এক কথা বিচরণকাল। কারণ ভূপৃষ্ঠে আসতে কত সময় লাগবে, তার মানে কি উপর একবার উঠবে, সেটা আবার ফেরত আসবে মাটিতে, এর জন্য টোটাল কত টাইম। তারপর উত্থানকাল পতনকাল মিলে হলো বিচরণকাল, মানে এটা। আর সমস্যা নাই, নিক্ষিপ্ত পরন্ত। দীর্ঘ সময় ক্লাস নিচ্ছি, একেবারে 100টা কিন্তু শেষ করে দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় শুরু করছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাস, মেবি, ঠিক আছে? 1 ঘন্টা ওভার হয়ে গেছে। পরন্ত বস্তুর বেলায় কিন্তু মনে রাখবো ইউ ইকুয়াল 0। তাহলে দেখো, ইউ ইকুয়াল 0 বসিয়ে দিয়ে তুমি নিজে নিজে শর্টকাট সূত্র বানাইতে পারো, কোনো ব্যাপারই না। একটা বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে কত বেগে আঘাত করবে ভূমিতে, কত বেগে আঘাত করবে, একেবারে দ্রুত। বেশি ইউটা 0, বেশি দিতে দিলে শেষ। ও কত বেগে আঘাত, সরি এটা দিলে হবে না, কারণ 100 মিটার উচ্চতা বলছি, এটা দিবা, কত বেগে আঘাত করবে এটা।
তার মানে ভি স্কয়ার সমান 2jh। এখান থেকে এই কাজটা করলে হয়ে যাবে। মানে পরন্ত নিক্ষিপ্ত এরা কোনো বিষয় না, কিন্তু এখান থেকে দেখো আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে আরও এক্সেপশনাল কিছু কাহিনী আছে সেটা দেখাই। এখানে আরও কিছু সূত্র পাবা পরন্ত বস্তুর বেলায়, মানে এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারবো। সেটা কীভাবে, সেটা আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারে, এখন সময় নেই। এই সূত্রটাকে অন্যভাবে লিখতে পারবো কীভাবে, h1 ডিভাইডেড t1 স্কোয়ার ইকুয়াল h2 ডিভাইডেড t2 স্কোয়ার। এটা দিয়ে উপর থেকে পড়ার ক্ষেত্রে তম সেকেন্ডের হিসাব করতে পারবো। একটা বস্তু উপর থেকে পড়ে ষষ্ঠ সেকেন্ডে কত দূর আসবে, সপ্তম সেকেন্ডে, এই হিসাবগুলো এই সূত্র দিয়ে করতে পারবো। আচ্ছা, এই সূত্রেরও তো দরকার নাই, শর্টকাট প্রসেস রয়েছে। দেখো তো, একটা দারুণ টিপস শেখাবো শেষের দিকে, বোঝা যায়। দেখো, যদি এরকম কথা বলে একটি পরন্ত বস্তু 3 সেকেন্ডে 18 মিটার নিচে নামে, কত রে, 3 সেকেন্ডে 18 মিটার নিচে নামে একটা পরন্ত বস্তু 3 সেকেন্ডে 18 মিটার চলে আসে, 6 সেকেন্ডে কত মিটার আসবে? 6 সেকেন্ডে হোয়াট? তাহলে কী কাজ করবা? সহজ শর্টকাট, এই ছোট যে সময় 3 সেকেন্ড, এর চেয়ে বড় 6 সেকেন্ড কয় গুণ বড়? 3-এর চেয়ে 6 কয় গুণ বড়? 2 গুণ বড়। তাহলে ছোট সময়ের চেয়ে বড় সময় যত গুণ বড়, কয় গুণ বড়? 3-এর চেয়ে 6 কয় গুণ বড়? 2 গুণ বড়। 2-এর বর্গ করবা, যত গুণ বড় তার বর্গ কত হয়? 4। এই 4-এর সাথে 18 গুণ দিলেই 4 18 72 মিটার। দেখতে থাকো, টাইম দিলাম দেখার জন্য। না বুঝলে জিজ্ঞেস করো, আবার বলি। যেহেতু জিজ্ঞেস করার উপায় নাই, এটা তো আর লাইভ ক্লাস না। আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি, আরেকবার বলতে হবে। একটি পরন্ত বস্তু প্রথম 3 সেকেন্ডে 18 মিটার নিচে চলে আসলো, মুক্তভাবে পরন্ত বস্তু প্রথম 3 সেকেন্ডে 18 মিটার নিচে আসলো, 6 সেকেন্ডে কত মিটার নিচে নামবে? শর্টকাট যে প্রসেস, এই দুইটা তো টাইম দেওয়া আছে, তাই না? একটা 3, একটা 6। এই ছোট সময়ের চেয়ে বড় সময়, 3-এর চেয়ে 6 কয় গুণ বড়? 2 গুণ বড়। যত গুণ বড় তাকে একটা বর্গ করব, তাহলে 4 হয়ে গেল। 2 গুণ বড়, 2 গুণ বড় 4। এই 4-এর সাথে ছোট যে দূরত্বটা ছিল তার একটা গুণ দেবো, 4 গুণ 18, 4 18 72। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল। আর যদি মনে করো এটার সূত্র অঙ্ক করার দরকার হয়, টাইম লাগবে, জাস্ট সূত্র তবে জানা থাকবে। কারণ এই টিপসটা যদি মনে না থাকে, সূত্রটা জানা থাক, h1/t1 স্কোয়ার, t1 3 সেকেন্ড, t2 6 সেকেন্ড, h1 18, h2 কত, আর গুণ করে বের করে ফেলবা। ওকে, কথা হলো স্যার পরীক্ষা তো এসছে আরও কঠিন আসে। কি আসে? 6 সেকেন্ড যদি না আসে স্যার, ষষ্ঠ সেকেন্ড যদি আসে স্যার, ষষ্ঠ সেকেন্ড যদি আসে। আর একটা কথা স্যার, আপনি তো 3 সেকেন্ড আর 6 সেকেন্ড, 3-এর চেয়ে 6 কয় গুণ বেশি? 2 গুণ, এটা তো বোঝা গেল। কিন্তু 3 সেকেন্ড আর 7 সেকেন্ড যদি আসে, তাহলে 3 সেকেন্ড আর 5 সেকেন্ড যদি আসে, এটাও বোঝা দেয়। তাহলে কেমন হয়? ক্লাস যেহেতু নিচ্ছি, শেষ করে দেয় সবই। তাহলে একটা পরন্ত বস্তু প্রথম 3 সেকেন্ডে 18 মিটার নিচে নামে। প্রশ্ন, ষষ্ঠ সেকেন্ডে কত মিটার নিচে নামে? ষষ্ঠ সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ড আর 6 সেকেন্ড কিন্তু এক কথা না। 6 সেকেন্ড আর ষষ্ঠ সেকেন্ডের হিসাব আলাদা। ষষ্ঠ সেকেন্ডে আসে 3 সেকেন্ডে 18 মিটার। ষষ্ঠ সেকেন্ড বলে একটা কাজ করবা, কী কাজ করবা? 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব বিয়োগ দিলে তাকেই বলে ষষ্ঠ সেকেন্ড। আবার বল, ষষ্ঠ সেকেন্ড কি? 6 সেকেন্ডের কত দূরত্ব? 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করলে তাকে বলে ষষ্ঠ সেকেন্ড। ঠিক আছে, তাহলে ষষ্ঠ সেকেন্ড কীভাবে বের করে? দেখো, 3 সেকেন্ডে 18 মিটার, তাহলে 6 সেকেন্ডে কত জন্য বের করছে একটু আগে? 72। টিপসটা তো দেখাইছে। তাহলে 6 সেকেন্ডে কত দূরত্ব? 6 সেকেন্ডে 72 মিটার। এইবার 5 সেকেন্ডের একটা দূরত্ব বের করে দেখো, এখান থেকে কি নিয়মে? 3 সেকেন্ডে 18, তাহলে 5 সেকেন্ডে কত? 5 সেকেন্ডের জন্য কী কাজ করবা? এই 3-এর চেয়ে 5 কয় গুণ বড়? 3-এর চেয়ে 5 কয় গুণ বড়? আচ্ছা, কয় গুণ বড়? এই 5কে 3 দিয়ে ভাগ দিবা, 5/3। 5/3 ক্যালকুলেটার দেওয়ার পর যেটা আসছে তাকে স্কোয়ার করো, অর্থাৎ 3-এর চেয়ে 5 কয় গুণ বড়? তার মানে 5/3
যে ভ্যালুটা আসলো তাকে ক্যালকুলেটারে স্কোয়ার করে ফেলো, স্কোয়ার করে যেটা আসলো তার সাথে 18 গুণ দাও। তাহলে একবারে গুণ দিয়ে দিলাম 18, আসবে 50। ঠিকঠাক মতো কাজ করতে পারলে দেখো 50 মিটার আসবে। 5 সেকেন্ডে কত? এই বন্ধ ওকে। তাহলে 3 সেকেন্ডে যদি 18 মিটার নিচে নামে, তাহলে পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার নিচে নামবে। আচ্ছা, তাহলে 6 সেকেন্ডের নিচে নামছে 72 মিটার, আর 5 সেকেন্ডের নিচে নামছে 50 মিটার। এই 72তে 50 বিয়োগ দিলে কত হয় রে? 22। সুতরাং ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব হবে 22 মিটার। খুব সহজ। যদি বলে নবম সেকেন্ডের দূরত্ব, 9 সেকেন্ডের দূরত্ব আগে বের করবা, এরপর 8 সেকেন্ডের দূরত্ব বের করবা, 9 থেকে 8 বিয়োগ দিয়ে দিবা, ফিনিশ, শেষ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। কত প্রশ্ন নিক্ষিপ্ত পড়ন্ত, এবং আমি তোমাদের আসল জিনিসটা দিয়ে দিলাম। ওই একটা এমসিকিউ আলোচনা করা, ঠিক আছে, এমসিকিউ একটা আলোচনা করা যায়, কিন্তু তার চেয়ে মূল যে জিনিসটা ছিল বের করব কিভাবে, একটা কয়টা মনে রাখবা। আর আসল চাবিটা যদি তোমার হাতে থাকে যে কীভাবে বের করবো, সব রুলস তুমি এখন জানো। এখন তুমি গতির অধ্যায় দিলে ফিনিশ করে দিবা, ঠিক আছে। ওকে, আর গতির অধ্যায় নিয়ে তেমন ঝামেলা আর কিছু নাই। একটা সূত্র দেখায় দেয় লাস্ট, সেটা হলো দেখ, এইভাবে মানে রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো এরকম প্রশ্ন, স্থির অবস্থান থেকে যাত্রা করছে, যাচ্ছে, একটা ত্বরণের মান দিল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, তারপরে বলে দিল সপ্তম সেকেন্ডে তার এটা কত, অতিক্রান্ত দূরত্ব কত সপ্তম সেকেন্ডের। এটা কিন্তু উপর থেকে পড়ার কথা বলছি না, সমতল রাস্তায় হেঁটে যাচ্ছে সপ্তম সেকেন্ডে। সেই ক্ষেত্রে যে কাজটা করবা তারও একটা সূত্র আসছে, দেখো। তম সেকেন্ডের এস টি ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1। এটা দিয়ে তম সেকেন্ডের ক্ষেত্রে কাজ করবো। স্থির অবস্থায় বললে ইউ সমান 0 দেবা, ত্বরণের মান দেওয়া আছে, ওকে। আর যত সেকেন্ড, সপ্তম সেকেন্ড, টি এর মান 7, তাহলে বের হয়ে গেল, কোনো ব্যাপারই না, ঠিক আছে। ওকে, এটাকে বলা হয় তম সেকেন্ডের ক্ষেত্রে। আর কি কোনো সমস্যা আসছে রে? দ্বিতীয় অধ্যায় আর কি সমস্যা আসছে? দ্বিতীয় অধ্যায় কি আছে? এই টিপসগুলো কিন্তু শিখে রাখবা। দেখো, আচ্ছা, এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণ। এখান থেকে দেখবে এরকম প্রশ্ন আসে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের কি হবে? বর্গের সমানুপাতিক। কিভাবে আসে? আচ্ছা, স্থির অবস্থান বলছে, স্থির অবস্থান বললে কি হয়? ইউ ইকুয়ালস 0, তাহলে এখানে ইউ 0 দাও, কি থাকে? হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়ালস হাফ, এটা ধ্রুবক এ, কারণ বলছে সুষম ত্বরণের সমীকরণ। সুষম ত্বরণ মানে কি? যে ত্বরণের মানের পরিবর্তন হয়, তাহলে এও ধ্রুবক। তাহলে হাফ এবং এই দুইটাই হলো ধ্রুবক, তাহলে লিখতে পারি কি? ধ্রুবক গুণন টি স্কোয়ার, বা এস ধ্রুবক আর সমানুপাতিক টি স্কোয়ার। সুতরাং স্থির অবস্থান থেকে চলমান বস্তুর দূরত্ব হবে কি? সময়ের বর্গের সমানুপাতিক। এমসিকিউ কিন্তু আসে, সময় সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, বেগ কি হবে? এই সূত্র দাও, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আদি বেগ 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তাহলে শুধু 2as থাকে, বা ভি স্কোয়ার ইকুয়াল 2 গুণন এ, ঠিক আছে। 2 একটা সংখ্যা, ধ্রুবক, এ যেহেতু সুষম ত্বরণ, এও ধ্রুবক, তাহলে এটা কি লিখতে পারবো? ধ্রুবক গুণন এস, বা ভি স্কোয়ার সমানুপাতিক এস। সুতরাং ভি ইজ প্রপোর্শনাল রুট এস। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ হবে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ওকে ওকে, তাহলে এমসিকিউ দ্বিতীয় অধ্যায় আমার তো মনে হচ্ছে সবই টুকটাক শেষে করলাম যা আছে। আর হলো এখন তোমরা দেখলেই বুঝে ফেলার কথা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। তারপরে বলছি যে যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করো, চেষ্টা করব তোমাদের এইগুলোর উত্তর দেওয়ার। তোমরা প্রস্তুতি নিতে থাকো, যেহেতু আজকে বৃহস্পতিবার, রবিবারে পরীক্ষা, সময় শুক্র শনি 2 দিন আসছে, ভালো, কিন্তু প্রত্যেকটা মিনিটকে যেন কাজে লাগানো হয়। একটা মিনিট যেন কাছ থেকে বের হতে লাগলে ওই সময়টা যেন বলে বের হয় যে আমি তোমার কাছ থেকে বের হচ্ছি, এইভাবে কাজে লাগাও। ইনশাল্লাহ ভালো করবা পরীক্ষাতে।
আর দ্বিতীয় অধ্যায় শেষ করলাম, ঠিক আছে। এরকম পরবর্তীতে তৃতীয়, আর তোমাদের সিলেবাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ প্রথম অধ্যায় ফিজিক্সের, দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় যেটা আছে যে ভৌত রাশি ও পরিমাপ, দ্বিতীয়টা গতি, তৃতীয়টা বল, চতুর্থ কাজ ক্ষমতা শক্তি। এরপরে আছে হলো সপ্তম ওয়েভ অ্যান্ড সাউন্ড, আর অষ্টম রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, এবং ফাইনালি দশম অধ্যায়টা আছে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, স্থির বিদ্যুৎ। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে ক্লাস নিলাম, সব কিছু যা কিছু আছে ভেতরের বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর এখান থেকে যেটা আছে নর্মালি বলতে পারো কেউ কেউ যে স্যার ওই যে গতির যে প্রকারভেদ বা ক্লাসিফিকেশন নিয়ে একটু কথা বললাম না, ওখান থেকে তেমন কিছু নাই, গতির যে প্রকারভেদগুলো তোমরা পড়লেই পারবা। তারপরে জাস্ট দুই একটা জায়গায় একটু কনফিউশনটা দূর করে দিই রে, সেটা হলো কি, গতি 5 ধরনের গতি। 5 ধরনের গতি তো জানি, রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এখন এখান থেকে কি আসে পরীক্ষায়, উদাহরণগুলো আসে, এটা কিসে কোন গতি, এটা কোন গতি। একটু ঘূর্ণন আর পর্যাবৃত্তর প্যাচটা ছাড়ায় দিই। ঘূর্ণন গতির কন্ডিশনটা হলো বৃত্তাকার পথে ঘোরা লাগবে। ঘূর্ণন গতি কি, বৃত্তাকার পথে ঘুরতে হবে, সেটা হলো ঘূর্ণন গতি। আর পর্যায়বৃত্ত গতি এটার সরল রৈখিক হতে পারে, বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। সরল রৈখিক হলো কি, নির্দিষ্ট সময় পর পর আসতে হবে, একটা নির্দিষ্ট টাইম পর পর, সেটা সরলরেখা বরাবর আসুক, আর বৃত্তাকারে আসুক, আর উপবৃত্তাকারে আসুক, কথা একই কিন্তু দিন শেষে, ঠিক আছে। তো এবার যদি বলে যে প্রবলেম যে জায়গায় হয়, প্যাচটা কোন জায়গায় আছে, ফ্যানের সুইচ অফ করলে, বৈদ্যুতিক পাখার সুইচটা অফ করলে এই গতিটা কোন ধরনের গতি, তখন ফ্যানের পাখার গতি কোন গতি। ফ্যানের সুইচ যদি অফ করি, অফ করলে কি হয়, পাখাটা স্লো হয়, তারপরে প্রতি পাকে আর সমান সময় লাগে না। সুইচ অফ করার সাথে সাথে আস্তে আস্তে যখন স্লো হয়, তখন সময়টা বেশি লাগতে থাকে প্রতিটা পাকে, তখন ওই গতিটা কিন্তু আর পর্যাবৃত্ত থাকে না, ওটা তখন ঘূর্ণন গতি, কারণ বৃত্তাকার পথে ঘুরছে। কিন্তু পর্যাবৃত্ত কেন নয়, কারণ কি, প্রতিটা পাকে সমান সময় লাগে না। প্রথম পাকে ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে প্রথম পাকে বেশি সময়, প্রথম পাকে যে কম সময়, তারপরের পাক একটু বেশি, তারপরের পাক আর একটু বেশি, তারপরে আরও স্লো, আরও বেশি, ঠিক আছে। ফ্যানের সুইচ অন করলেও কিন্তু একই কন্ডিশন, সুইচ অন করার সাথে সাথে প্রথম পাক ধীরে বেশি সময় লাগে, তারপরে কম সময়, তারপরে জোরে কম সময়, তারপরে আরও জোরে কম সময়, আরও জোরে আরও কম সময়, তারপরে প্রতি পাকে সমান সময় লাগে না। অর্থাৎ ফ্যানের সুইচ অফ করলে এবং অন করলে অনলি ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত নয়। কিন্তু ফ্যান যখন ফুল স্পিড পাইছে, তখন এটা ঘূর্ণন গতি, এটা পর্যাবৃত্ত গতি। ওকে, আর ঝামেলা নাই। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা কিন্তু ঘূর্ণন নয়, এটা শুধু পর্যাবৃত্ত। সূর্যের চারিদিকে পৃথিবী কিন্তু বৃত্তাকারে ঘোরে না, উপবৃত্তাকারে ঘোরে, তখন এটা কিন্তু কি হয়, নির্দিষ্ট টাইম পরপরই আসে, ঠিক আছে, নির্দিষ্ট টাইম পরপরই আসে, 365 দিন পর পর একই জায়গায় আসে। সৌরজগৎ, সূর্যকে ফোকাসে রেখে পৃথিবী চলছে কিভাবে, প্রতি 365 ধরে এই অবস্থান থেকে যাত্রা করলো, প্রতি 365 দিন পর পর আবার এতে আসবে। যেহেতু প্রতি নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় আসে, সুতরাং এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। কিন্তু এটা ঘূর্ণন না। কেন ঘূর্ণন না? কারণ বৃত্তাকার পথে তো ঘোরে না, ঘোরে উপবৃত্তাকার পথে, ঠিক আছে। আর সমস্যা নেই, ওটা কোনো বিষয় না। একটা জিনিস খালি মনে রাখবা, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। একটা দোলনাকে ধাক্কা দিলে যদি মুক্তভাবে দোলতে থাকে, তাহলে কি হয়, প্রত্যেকটা দোল দিতে সমান সময় লাগবে, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি হবে। আবার এটা স্পন্দন গতি কেন, পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে আসে, তাহলে এটা হলো স্পন্দন গতি। অনেক কথা বলছি, আর তো কোনো টপিকস কই আমার মনে পড়ে না। টপিকসগুলো যেগুলো বলছি তো সবই তো অনেক কিছুই কভার করে ফেলছি ইনশাল্লাহ। তো আজকে সমাপ্ত করি, আজকে মানে এই মুহূর্তে সমাপ্ত করি। আরও ক্লাস নিয়ে আসতেছে তোমাদের জন্য। গতি তো হইল, এরপরে বল আছে না, বল, কাজ ক্ষমতা, শুধু সবই তো দেওয়া লাগবে নাকি।
ইনশাল্লাহ তোমরা পড়তে থাকো, অপেক্ষায় থাকো, বল নিয়ে আবার ক্লাস নিচ্ছে ইনশাল্লাহ। ওকে, প্রস্তুতি চালাও, কোনো ভয় নেই ফিজিক্সের। ফিজিক্সকে ঠিক আছে, কোনো ব্যাপারে না। ফিজিক্স তুমি যদি একটু একটু কন্টিনিউ, আসলে যা হবার সারা বছর তো অনেক পড়ছো, এখন যেটা জাস্ট আজকে যে টাইমটা আছে, দিনের যে অংশটুকু এখন আসছে, বা দিন তো চলেই যাচ্ছে প্রায় সন্ধ্যা, এখন রাতটা যে আসছে তুমি কাজে লাগাও। এরপরে আগামীকাল শুক্রবার শনিবার ছুটি আসছে, একবারে কমপ্লিটলি কোনো মিনিট যেন নষ্ট না হয়, কাজে লাগাও, ইনশাল্লাহ দেখবা ভালো করবা পরীক্ষায়। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।